আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার? একটু আমাকে রেসপন্স করবে সবাই। 1 মিনিট। হুম, একটু আমাকে বলো তো। আচ্ছা, তো আজকে থেকে তোমাদের নেক্সট সেটের ব্যাচ স্টার্ট হচ্ছে। আহ, তো এই ক্লাসটা আমি সবার জন্যই রেখেছি। তো ফার্স্টেই আমি তোমাদের সিলেবাসটা নিয়ে ডিসকাশন করব, তারপরে আমি টপিক ধরে পড়াবো। 1 মিনিট। তো আহ, দেখো, ফার্স্টেই তোমাদের কি রয়েছে সিলেবাসে। নেট সেটের সিলেবাসে একটা কথা, যে নেটের যে সিলেবাস এবং সেটের যে সিলেবাস, দুটো কিন্তু একই রকমের। ঠিক আছে, দুটো কিন্তু সেম, কিছু কিন্তু চেঞ্জ নেই নেট সেটের সিলেবাস। তো যারা আগে দিয়েছো নেট সেটের এক্সাম, এটা সবাই জানো, কিন্তু যারা একদম ফার্স্ট থেকে শুরু করছো তারা কিন্তু এগুলো জানো না। তো আমি আরেকবার বলে দিলাম। 1 মিনিট। জয়েন করতে। 1 মিনিট। তো প্রথমেই যেটা তোমাদের করতে হবে সেটা দেখো, বেদ এবং উপনিষদ। এটা কিন্তু তোমাদের ফার্স্ট রয়েছে, বেদ এবং উপনিষদ। তো প্রথমে এখানে কি আছে দেখো, ঋত। ঋত রয়েছে, 1 মিনিট পেনটা একটুখানি করে নিই। তো প্রথমেই আছে কিন্তু ঋত দা কসমিক অর্ডার। তোমরা যদি সিলেবাসটাই ভালো করে একটু পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা 10-12টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে আসতে পারবে। কারণ সিলেবাস থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করা হয়ে থাকে। তো ঋত কিন্তু এক ধরনের কসমিক অর্ডার, বিশ্বের নৈতিক এবং প্রাকৃতিক নিয়ম। এবং এই ঋত কিন্তু একটা দেবলোক এবং মানব জগৎ, এই উভয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই ঋতের মাধ্যমে কি করা হয়, প্রকৃতি, সমাজ, ধর্মীয় আচার অনুষ্ঠানে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকে। তো ঋত কিন্তু এই অর্ডারটাকে, কসমিক অর্ডার তাকে কিন্তু পালন করে থাকে। এরপরে কি, দ্য ডিভাইন অ্যান্ড দ্য হিউম্যান রিলিংস। তো এইটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। যেমন দেবলোক অ্যান্ড মানব জগৎ, এই দুটোকে কিন্তু নিয়ন্ত্রণ করে কি, এই ঋত। তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, এই ডিভাইন এবং হিউম্যান রিলিমসকে কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু এই সব কিছুকে ঋত। দ্য সেন্ট্রালিটি অফ দ্য ইনস্টিটিউশনস অফ যজ্ঞ, স্যাক্রিফাইস। তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন দিত। যজ্ঞ মানে কিন্তু স্যাক্রিফাইস। যজ্ঞের মাধ্যম দিয়ে কি হয়, এগুলো কিন্তু আমি যেগুলো বলছি খাতায় কিন্তু লিখে নেবে, পয়েন্টস করে নেবে। এখান থেকে অনেক ধরনের কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা। সিলেবাস থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাওয়া যায়। তো যজ্ঞ মানে কিন্তু স্যাক্রিফাইস। যজ্ঞ কিন্তু মানুষের সঙ্গে দেবতাদের একটা কি, স্যাক্রিফাইসের মাধ্যম দিয়ে কিন্তু হয়। যজ্ঞের মাধ্যম দিয়ে কিন্তু দেবতাদের তুষ্ট করা হয়। ঠিক আছে, এই যজ্ঞের মাধ্যম দিয়ে কিন্তু দেবতাদের তুষ্ট করা হয়, এই জন্য এটা কি বলা হচ্ছে, স্যাক্রিফাইস। থিওরিজ অফ ক্রিয়েশন, আত্মা, সেলফ নট সেলফ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয় অ্যান্ড ব্রহ্ম। তো উপনিষদে কিন্তু তোমাদের যে আত্মা এবং অনাত্মা, এই দুটোর কনসেপ্ট কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এটা কিন্তু খুব আসে তোমাদের, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। চেতনার 4টে অবস্থা রয়েছে। সেগুলো কি কি, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। জাগ্রত মানে হচ্ছে চেতনা, যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের আসে। স্বপ্ন, এটা কিন্তু ম্যাচিং দেয় একটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরিয়ার সাথে কিন্তু ম্যাচিং দেয়। প্রজ্ঞা, তারপরে বৈশ্বানর। ঠিক আছে, এগুলো কি কি, এগুলো কিন্তু ম্যাচিং করতে করতে দেয়। তারপরে হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কি, ব্রহ্ম হলো কিন্তু পরম সত্য এবং অনন্ত। এবং উপনিষদে কিন্তু আত্মা এবং ব্রহ্মকে কিন্তু অভিন্ন বলা হয়েছে।
এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে। উপনিষদে ব্রহ্মকে কি বলা হয়েছে? প্রিভিয়াস ইয়ারের সেটের কোশ্চেনে গিয়েছিল, উপনিষদে কিন্তু আত্মা এবং ব্রহ্ম হচ্ছে অভিন্ন, এটা কিন্তু বলা হয়েছে। তারপরে চলে আসবো হচ্ছে বেদিক এবং উপনিষদ থেকে কিন্তু এই টপিক গুলো তোমাদের পড়তে হবে। দেন রয়েছে কি চারবাক। চারবাক কিন্তু কি রয়েছে? প্রত্যক্ষ একটা, এক মিনিট, কোন সবাই জয়েন করছে? হ্যাঁ, যেটা বলছিলাম, এইখান থেকে কিন্তু তোমাদের 5টা কোশ্চেন আসে। এই বেদিক এবং উপনিষদ, বেদ এবং উপনিষদ থেকে কিন্তু তোমাদের নেট এবং সেটে 5টা কোশ্চেন দেয়। এখন কম করে দিয়েছে, এখন 2 থেকে 3 কোশ্চেন কিন্তু এখান থেকে করে, বেদ এবং উপনিষদ থেকে। তারপরে হচ্ছে কি চারবাক। চারবাকে প্রথমেই তোমাদের কি করতে হবে? প্রত্যক্ষ অ্যাজ দ্য অনলি প্রমাণ। প্রত্যক্ষই কিন্তু চারবাক মতে একমাত্র প্রমাণ। চারবাকরা কিন্তু অনুমান, উপমান, শব্দ, এই 3 প্রকার প্রমাণকে কিন্তু স্বীকার করেনি। ক্রিটিক অফ অনুমান এন্ড শব্দ। তো দেখো সিলেবাসটা পড়লে কিন্তু অর্ধেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু পড়ে আসা যায়। এন্ড কনসাসনেস অ্যাজ এপিফেনোমেনন। তো এই কনসাসনেস কি তিনি কিন্তু মানে চারবাক দর্শনে কিন্তু বলা হয়েছিল কি এপিফেনোমেনন, চেতনা হলো কিন্তু দেহজাত উপাদানের কিন্তু উপ উৎপাদ। ঠিক আছে, এপিফেনোমেনন এটা কিন্তু বলা হয়েছে। এবং চারবাক দর্শনে কিন্তু আত্মা, ঈশ্বর, পরলোক, কর্মফল এগুলোকে কিন্তু অস্বীকার করা হয়েছিল। এবং এটা কিন্তু জড়বাদী দর্শন, মেটেরিয়ালিস্ট। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। কি পয়েন্টস গুলো শুধু মনে মনে রাখবে যে কি কি রয়েছে। সিলেবাসটা এই জন্যই আমার পড়ানো যে কি পয়েন্টস গুলো যাতে মাথায় ঢুকে যায়। এরপরে জৈনিজম থেকে তোমাদের কি করতে হবে? ফার্স্টে রয়েছে কনসেপ্ট অফ রিয়েলিটি। তার মধ্যে রয়েছে সদ্দ্রব্য, গুণ, পর্যায়, জীব, অজীব, অনেকান্তবাদ। তো এখানে কিন্তু বলা হয়েছিল যে বাস্তবতা, কনসেপ্ট অফ রিয়েলিটি, এখানে বলা হয়েছিল যে বাস্তবতাই একমাত্র সৎ এবং যা কিন্তু উৎপত্তি, বিনাশ, স্থায়িত্ব এই তিনটে গুণে কিন্তু বিশিষ্ট। এবং জীব এবং অজীব, এই কনসেপ্ট গুলো তোমরা জানো নাকি জানি না, জীব এবং অজীবকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, অজীব যেমন আকাশ, কাল এগুলো কিন্তু সব রয়েছে, পড়ানো হবে এগুলো ইনভার্স। তারপরে কি অনেকান্তবাদ। ঠিক আছে, একক দৃষ্টিতে কিন্তু সম্পূর্ণ সত্য, কোনো একটা পার্সপেক্টিভ থেকে কিন্তু একটা বস্তুর সমগ্র সত্যটাকে আমরা জানতে পারি না। ঠিক আছে, বস্তু কিন্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, দ্যাট ইজ কল্ড অনেকান্তবাদ। এটাকে কিন্তু বলা হয় কি অনেকান্তবাদ, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে শ্বেতবাদ। শ্বেতবাদও কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসে, সত্যভঙ্গি নয়, এটা কিন্তু পড়তে হবে। তারপরে হচ্ছে নয়বাদ। এই নয়বাদ বলতে কি বোঝানো হয়? আংশিক দৃষ্টিভঙ্গির মাধ্যম দিয়ে কোনো সত্যটাকে অনুধাবন করা। তারপরে হচ্ছে থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব। এই হচ্ছে জৈনিজমের সিলেবাস, যেখানে রয়েছে ওই পরোক্ষ অপরোক্ষ জ্ঞান। ঠিক আছে, মতি, শ্রুত, এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসছে। তো জৈনিজম থেকে তোমাদের এই কনসেপ্ট গুলো পড়তে হবে। তারপরে রয়েছে বুদ্ধিজম। বুদ্ধিজম থেকে কি পড়তে হবে তোমাদের? 4 নোবেল ট্রুথ, 4টে আর্য সত্য রয়েছে, যেখান থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন আসে। যে কোন আর্য সত্যে কি কথা বলা হয়েছে, যেমন সেকেন্ড নোবেল ট্রুথে প্রতীত্ব সমুৎপাদের কথা বলা হয়েছে। ঠিক আছে, থার্ড নোবেল ট্রুথে কি বলা হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো কি কি নোবেল ট্রুথ গুলো রয়েছে একটু বলে দিই আমি। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ সম্ভব এবং দুঃখ নিরোধের উপায় রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, 8টা মার্গ রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। দেন ডিস্টিংশন বিটুইন ব্রাহ্মণিক অ্যান্ড শ্রমণিক ট্র্যাডিশন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতীত্ব সমুৎপাদবাদ, প্রতীত্ব সমুৎপাদবাদ হচ্ছে, এটা হচ্ছে কার্যকারণের যে পারস্পরিক নির্ভরতার একটা ভেরি ভাস্ট রয়েছে, ওটা পড়তে হবে। ক্ষণভঙ্গবাদ, সবকিছুই ক্ষণস্থায়ী, বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে সবকিছু কিন্তু ক্ষণস্থায়ী। অনাত্মবাদ, এটা কিন্তু বৌদ্ধ দর্শনে কিন্তু কোনো স্থায়ী আত্মাকে স্বীকার করা হয়নি, এটাও তোমাদের আছে বৌদ্ধ দর্শন, এটা কিন্তু পড়তে হবে। দেন হচ্ছে স্কুলস অফ বুদ্ধিজম, সেখানে রয়েছে কি বৈভাষিক সৌতান্ত্রিক যোগাচার, মাধ্যমিক অ্যান্ড টিবেটান বুদ্ধিজম। এখন কিন্তু তোমাদের বুদ্ধিজম থেকে, এই টিবেটান বুদ্ধিজম থেকে কিন্তু ভেরি ভেরি মানে আরো ডিটেলস কোশ্চেন করছে, সেগুলো তোমাদের সিলেবাসেও নেই। এখানে যে রয়েছে টিবেটান বুদ্ধিজমে কিন্তু ভেতরে আরো অনেক রকমের কনসেপ্ট রয়েছে, সেগুলো থেকে তোমাদের কোশ্চেন হচ্ছে, সেগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদের পড়িয়ে দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে কি পড়তে হবে? প্রথমেই রয়েছে কি প্রমা এবং অপ্রমা। যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা এবং অযথার্থ জ্ঞানকে কিন্তু বলা হয় অপ্রমা। তারপরে রয়েছে থিওরিজ অফ প্রমাণা, এই প্রমাণ কত প্রকার, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই চারটেকেই কিন্তু প্রমাণ হিসেবে স্বীকার করা হয়েছে ন্যায় দর্শন। তো তোমাদের কিন্তু কোন দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়েছে সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। তারপরে যেটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ক্ষেত্রাভাস। তোমরা এবারের কোশ্চেন আমাকে আমার স্টুডেন্টরা বলেছে এবার নাকি তোমাদের এই ক্ষেত্রাভাস থেকে নাকি পেপার ওয়ানেও কোশ্চেন করেছে, আবার পেপার টু তেও কোশ্চেন করেছে। আমার স্টুডেন্টরা আমাকে বলেছে যে এবার কিন্তু ক্ষেত্রাভাস থেকে অনেক ধরনের কোশ্চেন এসেছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্ষেত্রাভাস। ঠিক আছে, ফ্যালাসি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি কনসেপ্ট অফ গড, গডের কনসেপ্ট রয়েছে, সেটা কিন্তু ন্যায় দর্শনে পড়তে হবে। দেন ডিবেট বিটুইন বুদ্ধিজম অ্যান্ড ন্যায়া অ্যাবাউট প্রমাণ ব্যবস্থা এবং প্রমাণ সম্পলোক। তো প্রমাণ ব্যবস্থাকে স্বীকার করেছে, ন্যায়রা কিন্তু প্রমাণ ব্যবস্থাকে স্বীকার করেছে, এবং প্রমাণ সম্পলব, এটা কিন্তু বৌদ্ধরা স্বীকার করেছে। ঠিক আছে, আরেকটা কি অন্যথা খ্যাতি। অন্যথা খ্যাতি, একটা বস্তুকে আমি যখন অন্যভাবে জানছি সেটাকে বলা হচ্ছে কিন্তু অন্যথা খ্যাতি, খ্যাতিবাদ। তো তোমাদের কিন্তু যে কোনো জায়গা থেকে খ্যাতিবাদের ওপর থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। কেউ কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কেউ কিছু বলছো, বলো। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি, অন্যথা খ্যাতিবাদ শুধুমাত্র, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ ব্যবস্থা কিন্তু বৌদ্ধ দর্শন, আর প্রমাণ সম্পলক কিন্তু ন্যায় দর্শন। ঠিক আছে, প্রমাণ ব্যবস্থা হচ্ছে বৌদ্ধ দর্শন, আর প্রমাণ সম্পলক কিন্তু ন্যায় দর্শন স্বীকার করা হয়েছে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এটা কিন্তু ইনভাস্ট করতে হয়েছে কারণ সিলেবাসে দিয়েছে কিন্তু ইনভাস্ট রয়েছে এটা তোমাদের। আরেকটা কি অন্যথা খ্যাতিবাদ, এই অন্যথা খ্যাতিবাদ কিন্তু ন্যায় দর্শনে স্বীকার করা হয়েছে, একটা বস্তুকে অন্যভাবে জানা, সেটাকে কিন্তু বলা হয় অন্যথা খ্যাতিবাদ। খ্যাতিবাদ থেকে কিন্তু তোমাদের মাস্ট করতে হবে, কারণ শুধুমাত্র ন্যায় দর্শনের খ্যাতিবাদ পড়লে হবে না, কারণ তোমাদের কিন্তু বৌদ্ধ দর্শনের কি খ্যাতিবাদ মেনেছে, মীমাংসা দর্শনে প্রভাকর মীমাংসক, ভাট্ট মীমাংসক, পুরোটা কিন্তু পড়তে হবে, যে খ্যাতিবাদ কারা কারা, পুরোটা অনেক ভার্সে পড়তে হবে, শুধুমাত্র এখানে ন্যায় দর্শনটা পড়লে হবে না। তারপরে হচ্ছে কি বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শনে কিন্তু এই পদার্থ থেকে তোমাদের অনেক ধরনের কোশ্চেন আসে, কোনটা নিরাবয় পদার্থ, কোনটা সাবয়ব পদার্থ, এগুলো থেকে কিন্তু খুব খুব কোশ্চেন দিচ্ছে। তারপরে অসৎ কার্যবাদ, এইটা কিন্তু বৈশেষিক দর্শনে রয়েছে, অসৎ কার্যবাদ কিন্তু স্বীকার করা হয়েছে। দেন কাইন্ড অফ কারণ, কোনগুলো সমবায় কারণ কি, অসমবায় কারণ কি, নিমিত্ত কারণ কি, তোমাদের একটা করে এক্সাম্পল দিয়ে দেবে। ঠিক আছে,
একটা করে এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কি সমবায় কারণ, অসমবায় কারণ, নাকি নিমিত্ত কারণ। এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এক্সাম্পল ওরিয়েন্টেড কোশ্চেন আসে এই সমবায় কারণ, অসমবায় কারণ এবং নিমিত্ত কারণ থেকে। তারপরে রয়েছে হচ্ছে পরমাণু কারণবাদ, দনুক। তোমরা আগের কোশ্চেন ফলো করেছো নাকি আমি জানি না। তো এখান থেকে কিন্তু সেই দনুকের কোশ্চেন আসে, পরমাণুর যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। ত্রণুক, দনুক, এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক দর্শন থেকে। আরেক রয়েছে কিন্তু এখানে দেয়নি, সেটা হচ্ছে অভাব। এটা স্পেসিফিক্যালি আমি বলছি তোমাদের কিন্তু ওই প্রাগুভাব, ধ্বংসাভাব, অত্যন্তাভাব, ঠিক আছে, বৈশেষিক দর্শন থেকে কিন্তু এই অভাবের কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুব আসে এখান থেকে। তারপরে আমি চলে আসবো হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনে প্রথমেই যেটা রয়েছে কি সৎকার্যবাদ। তো এই সৎকার্যবাদ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রকৃতি এবং তার রেগুলেশন কি করে হচ্ছে সেটা, যার আর্গুমেন্ট যেগুলো রয়েছে, সৎকার্যবাদের যে আর্গুমেন্ট গুলো রয়েছে, সেই আর্গুমেন্ট তুলে তোমাদের কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, যে কোন আর্গুমেন্টটা সৎকার্যবাদে বলা হয়েছে। সৎকার্যবাদে যে যে আর্গুমেন্ট গুলো রয়েছে, আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি, প্রকৃতির যেই আর্গুমেন্ট গুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসে, সৎকার্যবাদের আর্গুমেন্ট থেকে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে কি নেচার অফ পুরুষ, পুরুষের নেচার কেমন, ঠিক আছে। তারপর সত্য রজ তম, এই যে গুণ রয়েছে সত্য রজ তম গুণ, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়, ঠিক আছে। এবারই আমাকে বলেছিল যে পুরুষের পুরুষের থেকে কিন্তু এবার কোশ্চেন এসেছে, নেটে কিন্তু পুরুষের থেকে কোশ্চেন করেছে। এবার যে নেট এক্সাম দিয়েছো এখানে কেউ কি আছো যে এইবার নেট এক্সাম দিয়েছো, আমার কোনো স্টুডেন্ট আছো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কিন্তু খুব কোশ্চেন আসছে, পুরুষের থেকেও কোশ্চেন এসেছে এবার, ঠিক আছে। নেচার, পুরুষের নেচার থেকে আমাকে একজন বলেছে নেচার থেকে কোশ্চেন এসেছে, পুরুষ কেমন, ঠিক আছে, নেচার থেকে কিন্তু কোশ্চেন এবার এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো, তারপরে কি আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স এন্ড প্লুরালিটি অফ পুরুষ, এই পুরুষের অস্তিত্ব সাধক কিছু এক্সিস্টেন্স সম্বন্ধে কিছু আর্গুমেন্ট রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের কিন্তু কখনো আসলে আর্গুমেন্ট গুলো থেকে কোশ্চেন একটা পুরুষের পড়তে হয়, একটা প্রকৃতির পড়তে হয়, আর একটা সৎকার্যবাদের পড়তে হয়, এই তিনটে রয়েছে, পুরোটাই পড়তে হবে। আর হচ্ছে নেচার অফ পুরুষ, পুরুষের নেচার, এবারই চলে এসেছে এই কোশ্চেনটা। আগের বার এসেছিল হচ্ছে পুরুষের যে আর্গুমেন্ট গুলো রয়েছে সেটা সেই কোশ্চেন এসেছিল নেটে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করছে। আরেকটা কি অ্যাথিইজম, এটা কিন্তু যে গডকে স্বীকার করেনি সাংখ্য দর্শনে, এটাও কিন্তু পড়তে হবে তোমাদের। অ্যান্ড রিলেশনশিপ বিটুইন পুরুষ এবং প্রকৃতি, প্রকৃতি এবং পুরুষের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে, তো এটা কিন্তু পড়তে হবে। আমি ওয়ার্ড বলছি না কারণ প্রচুর সিলেবাসে রয়েছে, পুরোটা আমাকে কভার করতে হবে। অ্যান্ড যোগ দর্শনে, যোগ দর্শন থেকে কি পড়তে হবে, পতঞ্জলি থিওরি অফ প্রমাণ, পতঞ্জলি যে প্রমাণের কথা বলেছিলেন, ঠিক আছে, সেটা পড়তে হবে। কনসেপ্ট অফ চিত্ত অ্যান্ড চিত্তবৃত্তি, তো তাদের কিন্তু চিত্তবৃত্তি থেকে এইবার কিন্তু সেটে মনে হয় কোশ্চেন করেছিল একটা চিত্তবৃত্তি থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এন্ড স্টেজেস অফ চিত্তভূমি, চিত্তভূমি যেই রয়েছে, চিত্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে যে কি কি, এবং ফার্স্ট কিন্তু পড়তে হবে। তারপরে রয়েছে দ্য রোল অফ গড ইন যোগা, যোগ দর্শনে হচ্ছে গডের কি ভূমিকা রয়েছে, গডকে কি তারা ক্রিয়েটার বলেছিল, যোগ দর্শনে কিন্তু গডকে ক্রিয়েটার বলা হয়নি, এই ধরনের কোশ্চেন আসে। যোগ দর্শনে কিন্তু বলা হয়নি যে গড হচ্ছে ক্রিয়েটর, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ভুল করে, তোমরা কিন্তু এগুলো পড়তে হবে যে কি বলা হয়েছে, গড কি, মানে যোগ দর্শনে গডের কি রোল রয়েছে, সেটা কিন্তু মানে পড়তে হবে। তারপরে রয়েছে হচ্ছে পূর্ব মীমাংসা। এবার হচ্ছে আজকে পূর্ব মীমাংসা ফার্স্টেই দিয়েছে প্রামাণ্যবাদ। তো
এবার কিন্তু নেটে মানে ভর্তি কোশ্চেন দিয়েছে, 2 থেকে 3টে কোশ্চেন দিয়েছে প্রামাণ্যবাদের ওপরে। ঠিক আছে, তো শুধু পূর্ব মীমাংসা প্রামাণ্যবাদ করলে হবে না, সবটার কিন্তু পড়তে হবে তোমাদের। বৌদ্ধ দর্শনের এবার কিন্তু বৌদ্ধ দর্শন থেকে দিয়েছে প্রামাণ্যবাদ, আর মীমাংসা দর্শন থেকে দিয়েছে কোশ্চেন নেটে প্রামাণ্যবাদে। তো পূর্ব মীমাংসাটা কি বলেছে, শত প্রামাণ্যবাদকে মেনেছেন এবং পরত প্রামাণ্যবাদকে মেনেছেন। ঠিক আছে, বৌদ্ধ দর্শনে এবার দিয়েছিল হচ্ছে বৌদ্ধ দর্শন থেকে কি মেনে মানা হয়েছে, ঠিক আছে, ন্যায় দর্শন থেকে। তোমাদের কিন্তু প্রামাণ্যবাদের ওপর 3-4টে কোশ্চেন হয়েছে এবার নেটে। তো ভালো করে এই প্রামাণ্যবাদটা করতে হবে, শুধুমাত্র পূর্ব মীমাংসা থেকে পড়লে হবে না। তারপরে হচ্ছে কি শ্রুতি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। শ্রুতি হচ্ছে নিত্য অপৌরুষেয়। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ শ্রুতি বাক্য, বিধি নিষেধ, যে অর্থবাদের যে কনসেপ্ট গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। ধর্ম, ভাবনা, শব্দ, নিত্যবাদ, তো জাতি শক্তিবাদ, এইগুলো কিন্তু সব এই কনসেপ্ট গুলো তোমাদের রয়েছে, বইয়ে রয়েছে, এগুলো বই থেকেই পড়তে হবে। তারপর হচ্ছে কি কুমারীর অ্যান্ড প্রভাকার স্কুলস অফ মীমাংসা। ঠিক আছে, কুমারীর দর্শনে কিন্তু যে শব্দের যে উন্নীত অভিধানবাদ, এটা কে স্বীকার করেছে, প্রভাকররা স্বীকার করেছিলেন। ঠিক আছে, উন্নীত অভিধানবাদ কুমারীর কি স্বীকার করেছিলেন, এগুলো কিন্তু পড়তে হবে। এন্ড দেয়ার মেজর পয়েন্ট অফ ডিফারেন্স, কুমারীর এবং প্রভাকরের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। প্রভাকররা কিন্তু অনুপলব্ধি এটাকে প্রমাণ হিসেবে স্বীকার করেনি। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসে, প্রভাকর এবং কুমারীদের অ্যাসারশন রিজনিং জাতীয় এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। প্রভাকররা কিন্তু অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে স্বীকার করেনি, কুমারীর কিন্তু অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে স্বীকার করেছে। তো এই ধরনের কিন্তু কোশ্চেন আসবে যে ডিফারেন্স কি কি রয়েছে কুমারিল এবং প্রভাকরের মধ্যে। তারপর হচ্ছে ত্রিপুটি সম্বিত, ত্রিপুটি প্রত্যক্ষবাদ, এটা মেনেছেন। ত্রিপুটি প্রত্যক্ষবাদ এটা প্রভাকর মেনেছেন নাকি কুমারিল মেনেছেন, এটা কিন্তু প্রভাকর মেনেছেন। যা যা বলছি একটু লিখে নেবে। ত্রিপুটি প্রত্যক্ষবাদ কিন্তু প্রভাকরের কনসেপ্ট। তারপরে জ্ঞাততাবাদ, ঠিক আছে, এটা কিন্তু কুমারীর। ঠিক আছে, তারপরে হচ্ছে অভাব অ্যান্ড অনুপলব্ধি, উন্নীত অভিধানবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উন্নীত অভিধানবাদের কনসেপ্ট কিন্তু প্রভাকররা মেনেছেন। আর অভিহিতন্ময়বাদ কিন্তু আহ এটা কিন্তু কুমারীর ভক্তরা মেনেছেন। ঠিক আছে, কুমারীর ভক্ত কিন্তু অভিহিতন্ময়বাদ কিন্তু এটা ভাট্ট মীমাংসকরা মেনেছে। তারপরে রয়েছে কি থিওরি অফ ইরর, থিওরি অফ ইরর যেটা আমি বললাম। অখ্যাতিবাদ, অখ্যাতিবাদ কারা মেনেছেন, প্রভাকর মীমাংসকরা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অখ্যাতিবাদ কিন্তু প্রভাকর মীমাংসকরা মেনেছেন, বিপরীত খ্যাতিবাদ কিন্তু ভাট্ট মীমাংসক মেনেছেন। এবং এরাও কিন্তু অ্যাথিইজম, ঠিক আছে, ঈশ্বরকে কিন্তু স্বীকার করেনি। বেদ কিন্তু অপৌরুষেয়, বেদ কিন্তু কারোর কর্তৃক রচিত হয়নি মীমাংসা দর্শনে। এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে মীমাংসা দর্শন থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে কতগুলো কোশ্চেন চলে আসলো, যে ত্রিপুটি প্রত্যক্ষবাদ কাদের, জ্ঞাততাবাদ কাদের, তারপরে অভিহিতান্ময়বাদ, উন্নীত অভিধানবাদ, আর থিওরি অফ ইরর কারা মেনেছেন, অখ্যাতিবাদ প্রভাকর, বিপরীত খ্যাতিবাদ কারা মেনেছেন, ভাট্ট মীমাংসক। ঠিক আছে, তারপরে হচ্ছে বেদান্ত দর্শন। তোমাদের আমি সবাইকে বলছি যারাই নেক্সট মানে এক্সাম দিতে যাবে, এক্সামের আগের দিন একটু সিলেবাসটাকে তোমরা সবাই দেখে যাবে, যতই পড়ে যাও, ঠিক আছে, সিলেবাসটা দেখে যাবে, তাহলে কিন্তু সবটা মনে চলে আসে। তারপরে হচ্ছে অদ্বৈতবাদ থেকে তোমাদের কি কি পড়তে হবে, ব্রহ্ম, ব্রহ্ম রিলেশন বিটুইন ব্রহ্ম অ্যান্ড আত্মা, ব্রহ্মই একমাত্র সত্য। ঠিক আছে, জগৎ মিথ্যা, এটাই তো অদ্বৈতবাদের মেন কনসেপ্ট, এটা পড়তে হবে। থ্রি গ্রেডস অফ সত্য, যে 3টে সত্যের কথা বলা হয়েছিল, পারমার্থিক, ব্যবহারিক এবং প্রাতিভাসিক সত্য। সত্তা ত্রৈবিধ্যবাদ, এটা কোন দর্শনে, অদ্বৈত বেদান্ত দর্শনে কিন্তু বলা হয়েছিল সত্তা ত্রৈবিধ্যবাদ এই কনসেপ্টের কথা। তারপর হচ্ছে কি অধ্যাস, অধ্যাস কিন্তু পড়তে হবে, অধ্যাস মায়া যেটা রয়েছে সেটা পড়তে হবে।
এবং বিবর্তবাদ, এটা কোন কি মেনেছেন? বিবর্তবাদ কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শন কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো আসে। আর অনির্বচনীয় খ্যাতিবাদ, অনির্বচনীয় খ্যাতিবাদ, ঠিক আছে, খ্যাতিবাদ কিন্তু খুব ইম্পর্টেন্ট। খ্যাতিবাদ কিন্তু একটা করে কোশ্চেন আসে খ্যাতিবাদ থেকে। তো এই অনির্বচনীয় খ্যাতিবাদ কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনে তোমাদের ম্যাচিং করেও খ্যাতিবাদ থেকে কোশ্চেন আসে, ম্যাচিং দিয়ে আসে। ঠিক আছে, কে কোনটা মেনেছেন। এরপরে হচ্ছে কি বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন, সেখান থেকে তোমাদের কিছু পড়তে হবে। সগুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্মকে মানা হয়েছে। and refutations of মায়া, ঠিক আছে, মায়াকে কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনে, রামানুজের যে দর্শন। and অপৃথক সিদ্ধি, অপৃথক সিদ্ধি পরিণামবাদ, ঠিক আছে, এটা কিন্তু রামানুজের দর্শনে কিন্তু স্বীকার করা হয়েছে। and জীব ভক্তি প্রপত্তি, প্রপত্তি মার্গ, এটা কোন দর্শনে তোমাদের কিন্তু কোশ্চেন, প্রপত্তি মার্গ, ঠিক আছে, এটা কিন্তু বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনের কিন্তু কনসেপ্ট। and ব্রহ্ম পরিণামবাদ, ব্রহ্ম পরিণামবাদ। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন দেয়, অনেকেই এটা ভুল করো, প্রকৃতি পরিণামবাদ, প্রকৃতি পরিণামবাদ, এইটা কিন্তু সাংখ্য দর্শনে, এটা কিন্তু অনেকে রামানুজের করে দাও পরিণামবাদ দেখে, এটা কিন্তু কখনোই না। ব্রহ্ম পরিণামবাদ কিন্তু রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনে কিন্তু ব্রহ্ম পরিণামবাদের কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতি পরিণামবাদের কনসেপ্ট কিন্তু সাংখ্য দর্শনে রয়েছে। তারপরে রয়েছে কি সৎ খ্যাতিবাদ। তো খ্যাতিবাদ দেখছো মানে সবকটা জায়গায় কিন্তু তোমাদের খ্যাতিবাদকে কিন্তু এক করে দিয়েছে। এই বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনের রামানুজ কিন্তু সৎ খ্যাতিবাদকে মেনেছেন। তোমাদের কোশ্চেন দিয়েছিল সৎ খ্যাতিবাদ, এবারে কোশ্চেন দিয়েছিল নেতে, হয়তো বলেছে আমাকে খ্যাতিবাদ থেকে একটা কোশ্চেন এসেছিল। তো রামানুজের দর্শনে কিন্তু এই সৎ খ্যাতিবাদই স্বীকৃত। তারপরে আসবো হচ্ছে মাধবাচার্যের যে দর্শন, মাধবাচার্যের দর্শনকে কি বলা হয়? দ্বৈতা, দ্বৈত দর্শন। তো মাধবাচার্য কিন্তু নির্গুণ ব্রহ্মকে কিন্তু রিজেক্ট করেছিলেন, ঠিক আছে, নির্গুণ ব্রহ্মকে কিন্তু স্বীকার করেননি, সগুণ ব্রহ্মকেই একমাত্র স্বীকার করেছিলেন মাধবাচার্য। তো যা যা বলছি একটুখানি পয়েন্ট করে নাও এখানে। and মায়া, ভেদ, শক্তি and ভক্তি, এগুলো কিন্তু মাধবাচার্যের দর্শনে কিন্তু বলা হয়েছিল যে জীব এবং ঈশ্বর হচ্ছে ভিন্ন, ঠিক আছে, এবং যে শঙ্করের যে কনসেপ্টটা দিয়েছিল যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কনসেপ্টটাকে কিন্তু পুরোপুরি অপোজ করেছিল মাধবাচার্য। ব্রহ্ম সত্য, জগৎ কিন্তু সত্য বলেছিল, জগৎ কিন্তু মিথ্যা কখনোই হতে পারে না। মাধবাচার্য বলেছিলেন যে জগৎ কখনোই মিথ্যা হতে পারে না, জগৎও কিন্তু সত্য। এটা কিন্তু তোমাদের পড়তে হবে মাধবাচার্যের মেন কনসেপ্ট। মেন কনসেপ্ট গুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করে আসা যাবে। এরপরে রয়েছে কি দ্বৈতাদ্বৈত বেদান্ত, এখানে কি পড়তে হবে? কনসেপ্ট অফ জ্ঞান স্বরূপ কাইন্ডস অফ ইনঅ্যানিমেট, এইটা কিন্তু দ্বৈতাদ্বৈত বেদান্ত দর্শনে রয়েছে যে জড় পদার্থের বিভিন্ন রকমের প্রকার রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। আরেকটা কি শুদ্ধাদ্বৈতবাদ, বল্লভাচার্যের দর্শন রয়েছে। কনসেপ্ট অফ অবিকৃত পরিণামবাদ, সেটের কোশ্চেনে এসেছিল অবিকৃত পরিণামবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, সেটের কোশ্চেনে পুরো এটাই কিন্তু এসেছিল অবিকৃত পরিণামবাদ। এই কনসেপ্ট কোন দর্শনে বলা হয়েছে? শুদ্ধাদ্বৈত দর্শনে, সেটের কোশ্চেন, ঠিক আছে। তো সিলেবাস পড়ে গেলে কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করে আসা যায়। এরপরে চলে আসবো হচ্ছে আমি, এটা গেল কিন্তু এই তোমাদের পড়তে হবে হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফিতে কিন্তু এইটুকুই রয়েছে। এরপরে চলে আসবো ইউনিট 2 তে কি কি পড়তে হবে তোমাদের। ফার্স্টেই রয়েছে হচ্ছে দেখো প্রি সক্রেটিক ফিলোসফার, এখান থেকেও তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন করে প্রি সক্রেটিক ফিলোসফার থেকে। এবার তোমাদের নেটে কোশ্চেন এসেছিল পিথাগোরাসের নাম্বার, ঠিক আছে, পিথাগোরাসের নাম্বার থেকে। তো তোমাদের আমি একটা ট্রিক্স বলে দেব, এখান থেকে যেই মূল কনসেপ্ট গুলো কি রয়েছে, হেলস কি মেনেছে, হেলস হচ্ছে জলকে মেনেছে,
ঠিক আছে, জলকে কিন্তু মুখ্য বলেছেন। অ্যানাক্সাগোরাস মস, ঠিক আছে, অ্যানাক্সিস কি বায়ু, ঠিক আছে, পিথাগোরাস নাম্বার, এগুলো কিন্তু মনে রাখতে হবে। পার্মেনাইডিস কি বিং, হেরাক্লিটাস ফায়ার, এন্ড ডেমোক্রিটাস কিন্তু অ্যাটমস। তো মূল এই জিনিসগুলো কিন্তু করলে অনেকে যারা পড়েও যায় না, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু করে দিয়ে আসতে পারে। শুধুমাত্র কি ওয়ার্ডস গুলো একটু মনে রেখে দিতে হয়। তো এবার কিন্তু পিথাগোরাসের থেকে নেটে কোশ্চেন এসেছিল। তারপরে দ্য সফিস এন্ড দ্য সক্রেটিস, এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটো এবং অ্যারিস্টটল থেকে তোমাদের যেটা পড়তে হবে, আচ্ছা আরেকটা রয়েছে সফিস এন্ড সক্রেটিস। তো সফিস্টরা কি বলেছিলেন যে সত্য আপেক্ষিক এবং মানুষই হচ্ছে সবকিছুর, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। কে বলেছিলেন? প্রোটাগোরাস। এবং প্রোটাগোরাস কিন্তু একজন সোফিস্ট ছিলেন, ঠিক আছে। তো কারা কারা সফিস্ট ছিলেন এটা কিন্তু জানতে হবে। এন্ড সক্রেটিস, এটা কিন্তু পড়তে হবে। সক্রেটিস কি বলেছিলেন? যে নৈতিক জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান, এবং এটি কিন্তু এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম, এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম। এবার কোশ্চেন এসেছিল সক্রেটিসের থেকে, তোমাদের এখান দিয়ে কোশ্চেন দিয়েছিল এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম, নৈতিক বুদ্ধিবাদ, এটা কে স্বীকার করেছেন? সক্রেটিস। এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম কিন্তু সক্রেটিস স্বীকার করেছেন। ওকে, তারপরে হচ্ছে কি প্লেটো এবং অ্যারিস্টটল, এখান থেকে কি কনসেপ্ট রয়েছে? প্লেটোস থিওরি অফ নলেজ, knowledge and opinion, theory of ideas, the methods of dialectic, soul and God. তো তোমরাও এবার নেট এক্সাম যারা দিয়েছো তোমরা জানো যে প্লেটো থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল যে প্লেটো কি নলেজ এবং ওপিনিয়নকে স্বীকার করেছে, এই ধরনের একটা কোশ্চেন আমাকে আমার স্টুডেন্ট বলেছে যে এই ধরনের কোশ্চেন এটা এসেছিল। তো তোমরা ভালো জানবে। তো এটা কিন্তু এসেছিল যে নলেজ এবং ওপিনিয়ন প্লেটো কি স্বীকার করেছে, কি এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। তো জ্ঞান এবং মতামত, জ্ঞান হচ্ছে চিরন্তন সত্য, এবং এই মত ডক্সা, মতকে কি বলা হয়? ওপিনিয়নকে বলা হয় কি ডক্সা, DOXA লিখে নেবে। এই ডক্সা কিন্তু, এই জগৎটা কিন্তু পরিবর্তনশীল জগৎ, এটা কিন্তু বলেছিল। এবং প্লেটো কিন্তু দুটো জগৎকে স্বীকার করেছিল, একটা সেপারেট ওয়ার্ল্ডে কিন্তু সামান্যের জগৎ রয়েছে, একটা ইন্ডিগোজ জগৎ, আরেকটা সেপারেট ওয়ার্ল্ডে রয়েছে কি সামান্যের জগৎ, এইটা কিন্তু স্বীকার করেছিলেন প্লেটো। এই কনসেপ্টটা থিওরি অফ আইডিয়াস কিন্তু পড়তে হবে প্লেটো থিওরি থেকে। দ্য ম্যাথডস অফ ডায়ালেকটিক এন্ড দ্য সোল এন্ড গড, এই কনসেপ্টটা কিন্তু পড়তে হবে। দান্ধিক পদ্ধতি, প্লেটোর কিন্তু দান্ধিক পদ্ধতি কিন্তু পড়তে হবে। এন্ড আত্মা এবং ঈশ্বর, ঠিক আছে, ঈশ্বরকে কিন্তু তিনি বলেছিলেন যে ঈশ্বরই হচ্ছে সর্বোচ্চ মঙ্গল, এবং আত্মাকে কিন্তু 3 ভাগে ভাগ করেছেন। সেই সোলের কনসেপ্ট গুলো খুব ভালো করে রয়েছে ইংলিশ বুকগুলোতে, তো এটা কিন্তু পড়ানো হবে। এরপরে কি আছে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল দিয়ে কি পড়তে হবে? ফার্স্টেই রয়েছে হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ দ্য সায়েন্সেস, যে সায়েন্সের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। and the practical and the productive logic as an organon. তো তোমরা জানো কিনা জানি না, এই লজিক অ্যাজ অ্যান অর্গানন এইটা কার কনসেপ্ট? এই ধরনের কোশ্চেন কিন্তু একবার এসেছিল, লজিক অ্যাজ অ্যান অর্গানন, ঠিক আছে। সব বিদ্যার উপকরণই হচ্ছে কিন্তু যুক্তিবিদ্যা। লজিক অ্যাজ অ্যান অর্গানন এন্ড ক্রিটিক অফ প্লেটোস থিওরি অফ আইডিয়াস, ঠিক আছে। কি করে প্লেটোর থিওরি অফ আইডিয়াস এর বিরুদ্ধে ক্রিটিসিজম করেছিল অ্যারিস্টটল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক করেছিল। তারপর তৃতীয় মানবের যুক্তির কনসেপ্ট, তৃতীয় মানবের যুক্তির কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এন্ড থিওরি অফ কজেশন, যে 4 কারণ তত্ত্ব রয়েছে, ফর্মাল মেটেরিয়াল, ঠিক আছে, ওগুলো কিন্তু আসে তোমাদের যে 4 কারণ তত্ত্ব রয়েছে, ফর্ম এন্ড ম্যাটার, পোটেনশিয়ালিটি এন্ড অ্যাকচুয়ালিটি, ঠিক আছে, পোটেনশিয়ালিটি এন্ড অ্যাকচুয়ালিটি, এন্ড সোল এন্ড গড, এইগুলো কিন্তু পড়তে হবে অ্যারিস্টটল থেকে। তারপরে আমি চলে আসবো মেডিয়েভাল ফিলোসফি, মধ্যযুগীয় দর্শন,
মেডিয়েভাল ফিলোসফি থেকে তোমাদের কি কি পড়তে হবে? ফার্স্ট রয়েছে কি সেন্ট অগাস্টাইন, সেখান থেকে তোমাদের ফার্স্টে রয়েছে প্রবলেম অফ ইভিল, ঠিক আছে, যে অশুভ, এই অশুভের কথা কিন্তু তোমাদের পড়তে হবে, যে প্রাইভেটেশনস অফ গুড, ঠিক আছে, এই ধরনের কনসেপ্ট রয়েছে। তারপরে হচ্ছে সেন্ট অ্যানসেলেম অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এবং এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কোন বুকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তারপরে কি সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে কি পড়তে হবে? ফেইথ এন্ড রিজন পড়তে হবে, বিশ্বাস এবং বুদ্ধি, এন্ড এসেন্স এন্ড এক্সিস্টেন্স, ঠিক আছে, সার এবং অস্তিত্ব, এন্ড দ্য এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কি কি যুক্তি দিয়েছিলেন, যেই 5টা যুক্তির কথা বলেছিলেন অ্যাকুইনাস, সেগুলো কিন্তু পড়তে হবে। এবং সেন্ট থমাস অ্যাকুইনাস কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে কিন্তু ক্রিটিক করেছিলেন, ঠিক আছে, অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে কিন্তু স্বীকার করেনি। তো এই ধরনের কোশ্চেন আসে যে সেন্ট থমাস অ্যাকুইনাস কিন্তু কোন আর্গুমেন্টকে ক্রিটিক করেছিলেন। এবং সেন্ট থমাস অ্যাকুইনাস কিন্তু পুরোপুরি সেম অ্যাজ দ্য সেম কিন্তু অ্যারিস্টটল, এই তাকে কিন্তু পুরো অ্যারিস্টটলিয়ানিজম বলা হতো, কারণ তিনি পুরোপুরি কিন্তু অ্যারিস্টটলের দর্শনটাকে মেনে নিয়েছিলেন তার দর্শনে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসে। এবং সেন্ট অ্যানসেলেম এবং সেন্ট অগাস্টাইন কিন্তু পুরোপুরি প্লেটোনিক রিয়েলিজম, ঠিক আছে, এবং নিও প্লেটোনিজম, এই দুটোকে কিন্তু স্বীকার করেছেন কিন্তু সেন্ট অগাস্টাইন এবং সেন্ট অ্যানসেলেম, ঠিক আছে, প্লেটোনিক রিয়েলিজম। তারপরে মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, এখান থেকে তোমাদের কি কি রয়েছে? ডেকার্টস, ডেকার্টসের ফার্স্টেই তোমাদের পড়তে হবে কনসেপশনস অফ ম্যাথড, ক্রাইটেরিয়া অফ ট্রুথ। তো তোমাদের যে ট্রুথের কথা, যে সত্য হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা কিন্তু ফার্স্ট তোমাদের পড়তে হবে ডেকার্টস থেকে। দেন রয়েছে কি ডাউট, সবকিছুকে ডাউট করতে পারছি, আমি কিন্তু সবকিছুকে আমার যা যা রয়েছে, আমাদের কিন্তু যে ইন্দ্রিয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো আমি ডাউট করতে পারি, সবকিছুকে ডাউট করতে পারলেও নিজেকে কিন্তু কখনো আমি ডাউট করতে পারি না। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, ঠিক আছে, আমি কিন্তু কখনো নিজেকে ডাউট করতে পারছি না। তো এই ডাউটের এই মেথডটা তোমরা জানো নাকি জানি না, এবারও কিন্তু নেটে কিন্তু ডাউটের কনসেপ্ট থেকে তোমাদের কোশ্চেন এসেছিল, ঠিক আছে, ডাউট অর আরেকটা কি কনসেপ্ট আমাকে বলে আমি ভুলে গেছি, আমি তোমাকে বলেছিল, ভুলে গেছে কি কোশ্চেন এসেছিল, আমাকে রত্নদীপ বলেছিল এই কোশ্চেন গুলো। তারপরে ম্যাথোডোলজিক্যাল স্কেপটিসিজম, এইটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, ম্যাথোডোলজিক্যাল স্কেপটিসিজম এন্ড কজিটো ইরগো সাম, কজিটো ইরগো সাম, ঠিক আছে, ওই আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে যে আমি চিন্তা করি অতএব আমি আছি, কজিটো ইরগো সাম। An innate idea, innate ideas, all some ideas are innate, some ideas are innate, এই কনসেপ্টটা কে দিয়েছেন? some ideas are innate, এই কনসেপ্টটা কিন্তু ডেকার্ট বলেছেন। কিছু কিছু ধারণা হয় সহজাত, আর all ideas are innate, তোমরা কি কেউ বলতে পারবে যেটা কে বলেছেন যে all ideas are innate? anyone, কেউ বলতে পারবে এটা কে বলেছেন? এটা কিন্তু লাইফ বলেছেন একদম। তো এই ধরনের কনসেপ্ট কিন্তু এখান থেকে আসে। তারপরে কি কার্টেসিয়ান ডুয়ালিজম, ঠিক আছে, যে মাইন্ড বডি যে ডুয়ালিজম, ঠিক আছে, দ্বৈতবাদ, এটা কিন্তু ডেকার্টের দর্শনে স্বীকার করা হয়েছিল, ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু ওই ইন্টারেকশনালিজমের কনসেপ্টটা চলে আসে, ঠিক আছে। তারপর মাইন্ড ম্যাটার, প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, গডের প্রুফ সম্বন্ধে বিভিন্ন ধরনের যুক্তি রয়েছে, ওগুলো পড়তে হবে। and intellectualism, very very important এগুলো। তারপরে কি স্পিনোজা, স্পিনোজা থেকে কি পড়তে হবে? তো স্পিনোজা থেকে ফার্স্টেই চলে আসবো হচ্ছে সাবস্টেন্স, অ্যাট্রিবিউট এন্ড মোড, ঠিক আছে, মোডের কনসেপ্ট এন্ড গুণ, ঠিক আছে, দ্রব্য গুণ, ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য। এবং স্পিনোজা কিন্তু ঈশ্বরকে কখনোই পার্সোনাল গড বলেনি। স্পিনোজা কি করেছিলেন? পার্সোনাল গড মানে কি? পার্সোনাল গড হচ্ছে আমরা যেটা ভক্তির মাধ্যমে দিয়ে যেটা পুজো আমি করছি, সেটা কিন্তু পার্সোনাল গড।
যে আমরা বাড়িতে যে পুজোটা করে থাকি সেটা কিন্তু পার্সোনাল গড, কিন্তু স্পিনোজা কিন্তু ইমপার্সোনাল গডকে মেনেছিলেন। মানে ঈশ্বর ইকুয়াল টু নেচার, প্রকৃতি হচ্ছে ঈশ্বর, এই ধরনের কিন্তু স্পিনোজা কনসেপ্টটা দিয়েছিলেন। ঈশ্বরই হচ্ছে কিন্তু, গডই হচ্ছে কিন্তু প্রকৃতি, গড ইকুয়াল টু নেচার, এই জন্য কিন্তু তিনি ইমপার্সোনাল গডকে মেনেছিলেন। এবং তার দর্শনে এই যে গড অর নেচার, এটা কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে স্পিনোজার দর্শন থেকে তোমাদের পড়তে হবে নেক্সট কনসেপ্টে। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ঠিক আছে, জ্ঞানের সরি, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এইটা কিন্তু যে বুদ্ধিবৃত্তিক যে ঈশ্বর প্রেম রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, বুদ্ধিবৃত্তিক ঈশ্বর প্রেম। দেন হচ্ছে কি প্যারালিজম, মানে কি সমান্তরালবাদ। এখানে কিন্তু দ্বৈতবাদকে স্বীকার করেনি, প্যারালিজম মানে সমান্তরাল, রেল লাইনের মতো একটা যুক্তি দিয়েছিলেন স্পিনোজা, যে দেহ এবং মন কিন্তু একটা রেল লাইনের মতো কিন্তু সমান্তরাল ভাবে রয়েছে, এটা পড়তে হবে। দেন হচ্ছে প্যানথিইজম, সর্বেশ্বরবাদ। তো এই সর্বেশ্বরবাদের কনসেপ্টটা কার দর্শনে রয়েছে, এই ধরনের কোশ্চেন আসে, এটা কিন্তু স্পিনোজার দর্শনে রয়েছে সর্বেশ্বরবাদের কনসেপ্ট। অ্যান্ড দ্য থ্রি অর্ডারস অফ নোয়িং, জ্ঞানের তিনটে স্তরের কথা কিন্তু স্পিনোজার দর্শনে তোমাদের পড়তে হবে। তো এখনো অনেকটা রয়েছে, তো আজকে মনে হয় সিলেবাসে পুরোটা শেষ হবে না, মানে এখন মানে প্রচুর প্রচুর বড়, তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। লাইবনিজ হচ্ছে কি মনাডোলজি, মনাডের তত্ত্ব রয়েছে, যে মনাড গুলো হচ্ছে আত্মসচেতন, এটা বলা হচ্ছে যে মনাড গুলো কিন্তু আত্মসচেতন। ট্রুথ অফ রিজন অ্যান্ড ফ্যাক্ট, সত্যের হচ্ছে প্রকার, ঠিক আছে, রিজন এবং ফ্যাক্টের তত্ত্ব কিন্তু লাইবনিজের দর্শনে রয়েছে, সেটা পড়তে হবে। দেন হচ্ছে কি ইনেটনেস অফ আইডিয়াস, সহজাত ধারণা। আমাকে একজন বললো যে লাইবনিজ কি বলেছিলেন, যে অল আইডিয়াস আর ইনেট, ঠিক আছে, অল মানে সমস্ত ধারণাই কিন্তু হয় কি সহজাত, এটা এটা কিন্তু লাইবনিজ বলেছিলেন। আর তোমরা কি বলতে পারবে যে সহজাত ধারণাকে কে স্বীকার করেনি, কোন দার্শনিক হচ্ছে সহজাত ধারণাকে স্বীকার করেনি, কেউ বলতে পারবে? একদম, লক কিন্তু স্বীকার করেনি। তারপরে কি পড়তে হবে তোমাদের লাইবনিজ থেকে, প্রুফ ফর দা এক্সিস্টেন্স অফ গড, গডের এক্সিস্টেন্স সম্বন্ধে যে প্রুফ গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, কসমোলজিক্যাল অন্টোলজিক্যাল যে প্রুফ গুলোর কথা বলেছেন সেগুলো পড়তে হবে। অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ নন কন্ট্রাডিকশন, এটা রয়েছে যে সাফিসিয়েন্ট রিজন, পূর্ব নির্ধারিত যে মন এবং দেহ কিন্তু ঈশ্বর নির্ধারিত একটা সামঞ্জস্যবাদের মাধ্যম দিয়ে কিন্তু চলছে। অ্যান্ড আইডেন্টিটি অফ ইনডিসার্নেবল, এই কনসেপ্টটা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেয়, আইডেন্টিটি অফ ইনডিসার্নেবল, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। অ্যান্ড দ্য ডক্ট্রিন অফ দ্য প্রি এস্টাবলিশড হারমোনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইবনিজের দর্শনে কিন্তু প্রি এস্টাবলিশ হারমোনি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। তারপরে কি প্রবলেম অফ ফ্রিডম, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে, স্বাধীনতার একটা সমস্যা, যে লকের লাইবনিজের দর্শনে কিন্তু উঠে এসেছিল এটা। তারপরে রয়েছে কি লক, লকের থেকে কি কোশ্চেন আসতে পারে তোমাদের, আইডিয়া, যে সিম্পল আইডিয়া রয়েছে এবং কমপ্লেক্স আইডিয়া রয়েছে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে কোনগুলো হচ্ছে সিম্পল আইডিয়াস, কোনগুলো কমপ্লেক্স আইডিয়াস, ক্লাসিফিকেশন কিন্তু আইডিয়াস এর থেকে লকের দর্শনে খুব ইম্পর্টেন্ট। এবং রিফিউট করেছিল কিন্তু ইনেট আইডিয়াকে, লক কিন্তু পুরোপুরি ভাবে ইনেট আইডিয়াসকে রিফিউট করেছিল। তারপরে কি পড়তে হবে, থিওরি অফ সাবস্টেন্স, ঠিক আছে, দ্রব্য, লকের দর্শনে কিন্তু দ্রব্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস, এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়ালিটির মধ্যে যেটা একটা পার্থক্য করেছিল লক, এইটাকে কিন্তু পুরোপুরি ভাবে খণ্ডন করেছিলেন বার্কলে, সেই কনসেপ্ট কিন্তু তোমাদের পড়তে হবে। অ্যান্ড দ্য থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব, লকের জ্ঞান তত্ত্ব কিন্তু পড়তে হবে। অ্যান্ড থ্রি গ্রেডস অফ নলেজ, জ্ঞানের যে স্তরগুলো রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু গেল হচ্ছে লকের থেকে। দেন হচ্ছে বার্কলে, বার্কলে করতে হবে রিজেকশন অফ দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইমারি এন্ড দ্য সেকেন্ডারি কোয়ালিটিস,
যেটা বললাম এটা কিন্তু মেন বার্কলে থেকে। এবং বার্কলে কিন্তু ইমমেটেরিয়ালিস্ট ছিলেন, তিনি কিন্তু জড়বাদকে পুরোপুরি ভাবে খণ্ডন করেছিলেন বার্কলে। অ্যান্ড দ্য ক্রিটিক অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, আইডিয়াসকে কিন্তু লক যে স্বীকার করছেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসকে, এটাকে কিন্তু পুরোপুরি ভাবে ক্রিটিক করলেন বার্কলে। অ্যান্ড দ্য ইসি ইজ পারসিপিস, অস্তিত্বই হচ্ছে প্রত্যক্ষের উপর নির্ভর করে রয়েছে। তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাজারশন ইউজিং এসেছিল এবার, যে বার্কলে থেকে কিন্তু ইজি ইজ পারসিপি, যে অস্তিত্বই হচ্ছে প্রত্যক্ষ নির্ভর। ঠিক আছে, বার্কলে বলেছিলেন যেটা আমরা প্রত্যক্ষ করছি সেটারই একমাত্র অস্তিত্ব রয়েছে। কারণ বার্কলে কি ছিলেন, বার্কলে কিন্তু একজন আইডিয়ালিস্ট ফিলোসফার ছিলেন, ভাববাদী ফিলোসফার কিন্তু বার্কলে ছিলেন। অ্যান্ড দ্য প্রবলেম অফ সলিপসিজম, সলিপসিজম আত্মকেন্দ্রিকতাবাদ, সলিপসিজম, এটা কিন্তু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, প্রবলেম কি কি প্রবলেম ছিল সেখানে। অ্যান্ড দ্য গড অ্যান্ড সেলফ, এটা কিন্তু রয়েছে বার্কলে থেকে, ঈশ্বর এবং আত্মা। তারপরে চলে আসবো হচ্ছে হিউমের থেকে কি পড়তে হবে, ইমপ্রেশনস এন্ড আইডিয়াস। ঠিক আছে, ইমপ্রেশন এবং আইডিয়াস কিন্তু পড়তে হবে। ইমপ্রেশন গুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী আইডিয়াস এর থেকে। অ্যান্ড নলেজ কনসার্নিং রিলেশনস অফ আইডিয়াস এন্ড দ্য ম্যাটার্স অফ ফ্যাক্ট, তোমাদের কিন্তু প্যাসেজ দিয়ে দিয়েছিল এবার, রিলেশনস অফ আইডিয়াস এন্ড দ্য নলেজ অফ দ্য কনসার্নিং ম্যাটার্স অফ ফ্যাক্ট। তোমাদের কিন্তু এবার থেকে প্যাসেজ তুলে দিচ্ছে এখান থেকে, ওয়েস্টার্ন ইন্ডিয়ান ফিলোসফি থেকে কিন্তু নেট এবং সেটে প্যাসেজ তুলে দিচ্ছে, সেখান থেকেও কিন্তু তোমাদের ওই 10-20 নাম্বার কিন্তু থাকে। তো এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের এখন যে প্যাসেজ গুলো দেখছে না, সেখানে কিন্তু পুরোপুরি ভাবে একদম তোমার ইনার মিনিং বুঝতে হবে। ঠিক আছে, যে কি বলতে চাইছে, তোমাদের কিন্তু তখন লেখা নেই যে ওটাই অ্যান্সার হবে। আগে কেমন দিত প্যাসেজে, যে ভেতরের মধ্যে অ্যান্সার গুলো থেকে যেত, কিন্তু এখন তোমাদের প্যাসেজ গুলো এতটাই কঠিন করে দিচ্ছে, তোমাকে আগে ইনার মিনিংটা জানতে হবে, তারপরে তোমাকে অ্যান্সারটা দিতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে না। মানে এখন কিন্তু ভেতরে কোনো অ্যান্সার দেওয়া থাকছে না, কারণ অন্তর্নিহিত মিনিংটা কি সেটা তোমাকে জানতে হচ্ছে। তো এই ধরনের প্যাসেজ তোমাদের দিয়েছিল এবার রিলেশনস অফ আইডিয়াস এবং ম্যাটার্স অফ ফ্যাক্ট থেকে, হিউমের দর্শনে। তারপরে ইন্ডাকশন অ্যান্ড কজালিটি। ঠিক আছে, যেই আরোহ অনুমানের কথা বলা হয়েছে, মানে কজালিটি, কার্যকারণ তত্ত্বটি স্বীকার করেছেন হিউম, এটা কিন্তু করতে হবে। এক্সটার্নাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সেলফ, এক্সটার্নাল ওয়ার্ল্ড বহির জগৎ এবং আত্মা, হিউম কিন্তু কোনো স্থায়ী আত্মা বলে কোনো কিছু অস্তিত্ব স্বীকার করেনি। হিউম কিন্তু কখনো কোনো স্থায়ী আত্মার কনসেপ্ট স্বীকার করেনি। এবং ব্যক্তিক অভিন্নতা, আইডেন্টিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনাল আইডেন্টিটি, এটা কিন্তু বলে দিলাম, কারণ ব্যক্তিক অভিনয়তে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করে। অ্যান্ড দ্য রিজেকশন অফ মেটাফিজিক্স, স্কেপটিসিজম, রিজন অ্যান্ড দ্য প্যাশন, এগুলো কিন্তু করতে হবে। মেটাফিজিক্সকেও কিন্তু রিজেক্ট করেছিলেন হিউম, অধিবিদ্যাকে কিন্তু রিজেক্ট করেছিলেন। অ্যান্ড রিজন এবং প্যাশন, ঠিক আছে, এটাও কিন্তু হিউমের দর্শনে রয়েছে। কি বলেছে, রিজন ইজ স্লেভ অফ প্যাশন, রিজন ইজ স্লেভ অফ প্যাশন। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু হিউমের দর্শনে বলা হয়েছে। তারপরে আমি চলে আসবো হচ্ছে কান্ট। কান্টে কি কি রয়েছে, দ্য ক্রিটিক্যাল ফিলোসফি, ক্লাসিফিকেশনস অফ জাজমেন্টস। ঠিক আছে, সমালোচনামূলক দর্শন, কান্টের ফিলোসফিকে কিন্তু বলা হয় ক্রিটিক্যাল ফিলোসফি। অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ জাজমেন্টস, সেই জাজমেন্ট গুলো যে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছিল, ঠিক আছে, সিনথেটিক অ্যান্ড অ্যানালাইটিক জাজমেন্ট, সেখান থেকে তোমাদের কি ধরনের কোশ্চেন আসে সেটাও বলে দিই। একটা করে উদাহরণ দিয়ে দেবে যে এটা কি সিনথেটিক নাকি অ্যানালাইটিক প্রপোজিশন, সেই জাজমেন্ট গুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসে। ঠিক আছে, অ্যান্ড দ্য পসিবিলিটি অফ সিনথেটিক প্রায়োরি জাজমেন্ট, কি কি মানে পসিবিলিটি রয়েছে, কি কি সম্ভাবনা রয়েছে সিনথেটিক এপ্রারি জাজমেন্টস এর জন্য। দ্য কোপার্নিকাল রেভলিউশন, কোপার্নিকাল রেভলিউশন কি, কারণ কান্ট হচ্ছে একটা বিপ্লব এনেছিলেন। কারণ এর আগে আমি যে ফিলোসফারদের কথা বললাম, তারা
কেউ কেউ বুদ্ধিবাদ, আবার কেউ কেউ কি অভিজ্ঞতাবাদী দার্শনিক। কিন্তু কান্ট কি করলো? কান্ট কিন্তু এই বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে কিন্তু একদম সংযোগ করে কিন্তু বললো যে জ্ঞান হতে গেলে কিন্তু দুটোর মধ্য দিয়েই আমার জ্ঞান হতে হয়। ঠিক আছে, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, কান্টের আগে কিন্তু কেউ এই জিনিসটা নতুন করে নিয়ে আসতে পারিনি। এই জন্য কান্টের মতবাদকে কি বলা হয়? রেভলিউশন, একটা নতুন করে বিপ্লব আনলো। এই জন্যই বলছে কি কোপার্নিকাল রেভলিউশন, এই কনসেপ্ট কিন্তু পড়তে হবে ইন ফার্স্ট। তারপরে কি ফর্মস অফ সেন্সিবিলিটি and the categories of understanding and the metaphysical and the transcendental deductions of the categories, phenomenon এবং noumenon কি জগৎ রয়েছে। phenomenon জগৎ মানে কি? phenomenon মানে হচ্ছে আমাদের এই যে জগৎটা রয়েছে, আর noumenon মানে কি? এই জগতের যে বাইরে জগৎ। ঠিক আছে, কারণ কিন্তু এই কান্ট্রি কনসেপ্ট থেকে কিন্তু এগুলো পড়তে হবে ভালো করে। and the ideas of reason, soul, god, world as a whole, rejections of the speculative metaphysics। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে যে স্পেকুলেটিভ মেটাফিজিক্স কে কোন দার্শনিক হচ্ছে রিজেক্ট করেছিলেন? এটা কিন্তু কান্ট করেছিলেন। রিজেকশনস অফ স্পেকুলেটিভ মেটাফিজিক্স, মানে আমাদের কতগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সিলেবাস থেকে আমরা পেয়ে যাচ্ছি। এন্ড দা হেগেল, হেগেলের ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে কি জিস্টের কনসেপ্ট, স্পিরিট। ঠিক আছে, তারপরে দা ডায়ালেকটিক্যাল মেথড, গান্ধিক পদ্ধতি, থিসিস আসে, দেন কি আসে? অ্যান্টিথিসিস, দেন হচ্ছে সিনথেসিস। থিসিস, অ্যান্টিথিসিস এন্ড দা সিনথেসিস, এই কনসেপ্ট কিন্তু তোমাদের পড়তে হবে, দা ডায়ালেকটিক্যাল মেথডের যে কনসেপ্ট রয়েছে। তারপরে কি কনসেপ্ট অফ বিং এন্ড দা নন বিং এন্ড বিকামিং। ঠিক আছে, যেই আমাদের এই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস থেকে যেই একটা আসছে যে বিং, নন বিং, বিং, তারপরে বিকামিং, পর পর করে তোমাদের কিন্তু সাজিয়ে কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, যে কোনটা আগে কোনটা পরে কোনটা লাস্টে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে। অ্যাবসলিউট আইডিয়ালিজম, এইটা কিন্তু কার দর্শন? এটা কিন্তু হেগেলের দর্শন, অ্যাবসলিউট আইডিয়ালিজম। ঠিক আছে, এন্ড ফ্রিডম, স্বাধীনতা, এটা কিন্তু হেগেলের থেকে পড়তে হবে। তারপরে এই হচ্ছে কিন্তু গেল ইউনিট 2। তারপরে আসবো হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ আমাকে এখন অনেকগুলো ইউনিট রয়েছে, সবটা কভার করতে হবে। কনসেপ্ট অফ পুরুষার্থ, তো এখানে কিন্তু শ্রেয়স এবং প্রেয়স। আচ্ছা, এবার নেটে কি তোমাদের এরকম কোশ্চেন এসেছিল যে শ্রেয়স এবং প্রেয়স কি? এরকম কোশ্চেন, কারণ আমাকে বলা হয়েছে যে এখান থেকে কোশ্চেন এসেছিল শ্রেয়স এবং প্রেয়স কি, এই ধরনের কোশ্চেন কি এবার এসেছে নেটে। তো শ্রেয়স বলতে কি বোঝানো হয় এবং প্রেয়স বলতে কি বোঝানো হয়? প্রেয়স মানে কিন্তু এই যে আমরা যে তাৎক্ষণিক যে সুখ আমাদের যে ইন্দ্রিয় তৃপ্তি দিচ্ছে, আমি একটা জিনিস কিনছি, আমি একটা জামা কিনছি, আমার খুব ভালো লাগছে, আমার ইন্দ্রিয় তৃপ্তি দিচ্ছে সেখানে, এটা কিন্তু বলা হয় কিন্তু প্রেয়স, সেটা কিন্তু বলা হচ্ছে প্রেয়স। আর শ্রেয়স কোনটা? শ্রেয়স কিন্তু হচ্ছে আমাদের যেই মুক্তি লাভ করার জন্য আমরা যেটা করে থাকি, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে শ্রেয়স। তো উপনিষদে কিন্তু এই শ্রেয়স এবং প্রেয়সের মাধ্যমে কিন্তু একটা পার্থক্য করা হয়েছে। ঠিক আছে, এটা পড়তে হবে। এবং পুরুষার্থ, কি কি পুরুষার্থ রয়েছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং এই পুরুষার্থ কোন দর্শনে কোন পুরুষার্থকে স্বীকার করা হয়েছে? চার্বাক দর্শনে। ঠিক আছে, অর্থ কামকে স্বীকার করা হয়েছে। অন্যান্য যে দর্শনে যে যে পুরুষার্থ গুলোকে স্বীকার করা হয়েছে সেই কনসেপ্টটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে কি বর্ণাশ্রম, বর্ণাশ্রম ধর্ম এন্ড সাধারণ ধর্ম। তো বর্ণাশ্রম ধর্ম কিন্তু ভারতীয়, এখান থেকেও কোশ্চেন দিয়েছে, বর্ণাশ্রম ধর্ম থেকেও কোশ্চেন দিয়েছে বা নেটে। তো ভারতীয় সমাজ ব্যবস্থা অনুযায়ী কিন্তু মানুষের কর্তব্য নির্ধারিত হয় কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে, এই 4টে বর্ণ রয়েছে। আর আশ্রম কি কি রয়েছে? ব্রহ্মচর্য, গৃহস্থ আর বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি কিন্তু আশ্রম রয়েছে। তারপরে হচ্ছে কি এই বর্ণাশ্রম ধর্ম হলো। তারপরে হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বলতে কি বোঝানো হয়? সব মানুষের জন্য কিছু সাধারণ নৈতিক গুণ রয়েছে। ঠিক আছে, যেটা
সবার মানে পালন করতে হবে, এটা কিন্তু সাধারণ ধর্ম। তারপরে রয়েছে ঋণ এবং যজ্ঞ। ঋণ কিন্তু 3 প্রকার ঋণ রয়েছে, দেব ঋণ, ঋষি ঋণ এবং পিতৃ ঋণ। এগুলো কিন্তু ইন ফার্স্ট করতে হবে। তারপর হচ্ছে যজ্ঞ, যজ্ঞ কিন্তু রয়েছে এগুলো, ঠিক আছে। এবং কনসেপ্ট অফ ডিউটি, ধারণা, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। তারপরে কর্মযোগ, গীতায় কিন্তু এই কর্মযোগের কথা বলা হয়েছে, ঠিক আছে, যে নিষ্কাম কর্ম করতে হবে তোমাকে। এন্ড দ্য স্থিতপ্রজ্ঞ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্থিতপ্রজ্ঞ এন্ড স্বধর্ম, নিজের ধর্ম পালন করা উচিত সবাইকে, স্বধর্ম। লোক সংগ্রহ, ঠিক আছে, সমাজের কল্যাণে কর্ম করে যাও। লোক সংগ্রহ, অপূর্ব এবং অদৃষ্ট। অপূর্ব কোন দর্শনে স্বীকার করা হয়েছে? অপূর্ব কনসেপ্ট জানো কি? মীমাংসা দর্শন, একদম। এবং অদৃষ্ট কিন্তু ন্যায় বৈশেষিক দর্শনে স্বীকার করা হয়েছে। তো এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে এই ধরনেরই। এবং সাধ্য সাধন এবং ইতি কর্তব্যবাদ। সাধ্য সাধন, সাধ্য কি? কোন নৈতিক লক্ষ্যে সেই লক্ষ্য অর্জনের উপায়। এবং ইতি কর্তব্যবাদ কি? কোন কর্তব্য পালনের আমি কোন একটা নির্দিষ্ট পদ্ধতি, সেটা কিন্তু ইতি কর্তব্যবাদ। ল অফ কর্ম, কর্মের হচ্ছে নিয়ম, কিছু নিয়ম রয়েছে, সেগুলো পড়তে হবে, এথিক্যাল ইমপ্লিকেশন। ঋত অ্যান্ড সত্য, ঋত হচ্ছে কি বলেছিলাম, মহাজাগতিক কোন নৈতিক নিয়ম এবং সত্য। তারপরে হচ্ছে কি যোগাক্ষেম, এটা কিন্তু মানে গীতায় কিন্তু এই যোগাক্ষেমের কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু পড়তে হবে। এন্ড অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ কি কি বলেছিলাম? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ যোগের কথা কিন্তু পড়তে হবে। এবং জৈনের জন্য কিন্তু যে সম্বর নির্জলার কথা বলা হয়েছে, এটা কিন্তু এথিক্সেও দিয়ে দিয়েছে। ইন্ডিয়ান এথিক্সে কিন্তু এই জৈনিজমের সম্বর, নির্জলা, ত্রিরত্ন এবং পঞ্চব্রত, এই কনসেপ্ট গুলো কিন্তু পড়তে হবে ইন্ডিয়ান এথিক্সে জৈনিজমের। এবং বুদ্ধিজমে কি পড়তে হবে? উপায়, কৌশল, ব্রহ্মবিহার, যেগুলো রয়েছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এবং বুদ্ধি, সত্য, এগুলো কিন্তু পড়তে হবে। এন্ড চারবাক হেরোইজম, চারবাকদের যে সুখবাদ রয়েছে, সুখী হচ্ছে জীবনের চরম প্রাপ্তি, চারবাক দর্শনে যে সুখবাদের কনসেপ্ট রয়েছে, এটা কিন্তু পড়তে হবে। এই এথিক্সে কিন্তু এগুলো দিয়ে দিয়েছে। তো তোমাদের কিন্তু জৈনিজমের যে এথিক্স, এই এথিক্স এর থেকে কিন্তু তোমাদের এবার আরেকটা কোশ্চেন করেছিল সেটে, আমাকে ভুলে গেছি কোশ্চেনটা। এথিক্স এর থেকে কিন্তু এবার কোশ্চেন করছে তোমাদের, মানে অনেক ধরনের কোশ্চেন আসছে যেগুলো তোমাদের নেই, তাও করছে, কিন্তু ওগুলো কিন্তু এথিক্স এর থেকে করছে, ঠিক আছে, নতুন কিছু জিনিস, সেগুলো ক্লাসে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। এরপরে কি ওয়েস্টার্ন এথিক্স, ওয়েস্টার্ন এথিক্স থেকে কি পড়তে হবে? ফার্স্টে রয়েছে হচ্ছে কনসেপ্ট অফ গুড, ঠিক আছে, রাইট, জাস্টিস, ডিউটি, অব্লিগেশনস, কার্ডিনাল ভার্চু, ইউডাইমোনিজম, ইন্টুইশন as explained in teleological and the deontological theories। তো এখানে কিন্তু জাস্টিস, ডিউটি, অব্লিগেশনস, বাধ্যবাধকতা, এবং চারটে যেই কার্ডিনাল ভার্চু রয়েছে, উইজডম, কারেজ, টেম্পারেন্স এন্ড জাস্টিস, চারটে যে কার্ডিনাল ভার্চু, সেগুলো কি কি ধরনের কোশ্চেন দেয়? একটা অন্য দিয়ে দিল, ঠিক আছে, তোমাকে বললো মানে উইজডম, কারেজ, টেম্পারেন্স, জাস্টিস, এই চারটে থেকে টেম্পারেন্সটা না দিয়ে একটা অন্য জিনিস দিয়ে দিল, বললো যে কোনটা কার্ডিনাল ভার্চুস মধ্যে পড়ছে না। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো কি কি রয়েছে কার্ডিনাল ভার্চুতে? উইজডম, কারেজ, টেম্পারেন্স, জাস্টিস। তারপর হচ্ছে ইউডাইমোনিজম। এই ইউডাইমোনিজম কিন্তু অ্যারিস্টটলের কনসেপ্টে কিন্তু ইউডাইমোনিজমের কনসেপ্টটা পুরোপুরি রয়েছে। তো ইউডাইমোনিজমের মানে এটার মানে কি? এটার মানে কিন্তু সুখ বা কল্যাণ কিন্তু মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। এবং অ্যারিস্টটল কিন্তু বলেছিলেন যে প্রকৃত সুখ, এই প্রকৃত সুখ হলো কিন্তু নৈতিক উৎকর্ষের মাধ্যম দিয়ে আমাদের আত্মসিদ্ধি বা সেলফ রিয়েলাইজেশন করা। এবং সুখ বা কল্যাণই কিন্তু মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য, এটা কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন। তারপরে রয়েছে কি
টেলিওলজিক্যাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরি। টেলিওলজিক্যাল থিওরি যেমন ইউটিলিটেরিয়ানিজম, ঠিক আছে, কর্মের ফল দ্বারা আমাদের নৈতিকতা কিন্তু নির্ধারিত হয়। অ্যান্ড ডিওন্টোলজিক্যাল কি, কর্তব্য। ডিওন্টোলজি এটা কান্ট, ঠিক আছে, এগুলো কিন্তু লিখে নেবে। কান্ট কিন্তু ডিওন্টোলজিক্যাল থিওরিজ এর কথা বলেছিলেন, ঠিক আছে। কর্তব্য কিন্তু নিজেই নিজেই কিন্তু এই নৈতিকতার মানদণ্ড, ঠিক আছে। কর্তব্যের জন্য কর্তব্য করতে হবে তোমাকে, ঠিক আছে। এবং টেলিওলজিক্যাল থিওরি ইউটিলিটেরিয়ানিজম, ঠিক আছে, কর্মের ফল, আমার যে কর্মের ফল, সেই কর্মের ফল দ্বারা কিন্তু আমাদের এই নৈতিকতাগুলো প্রীত হয়, দ্যাট ইজ টেলিওলজিক্যাল থিওরি। এরপরে হচ্ছে কি ইগোইজম। ইগোইজম পড়তে হবে তোমাদের, ঠিক আছে। নিজের সবসময় নিজের স্বার্থটাকে আমি দেখবো, আমি অন্যের স্বার্থ দেখবো না, আমি শুধুমাত্র নিজের যেখানে ভালো হচ্ছে সেটা দেখে যাচ্ছি। এটা কিন্তু ইগোইজমের কনসেপ্ট। অল্ট্রুইজম, অন্যের কল্যাণে কিন্তু নিজের স্বার্থ ত্যাগ করা। অ্যান্ড ইউনিভার্সালিজম, এটা কিন্তু নৈতিক নিয়ম যেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। তারপরে পড়তে হবে ওয়েস্টার্ন এথিক্স থেকে সাবজেক্টিভিজম, ঠিক আছে, নৈতিকতা ব্যক্তিগত অনুভূতির উপর নির্ভরশীল। কালচারাল রিলেটিভিজম, নৈতিকতা সংস্কৃতি ভেদে কিন্তু পরিবর্তনশীল। সুপার ন্যাচারালিজম, এটা কিন্তু একটা কনসেপ্ট রয়েছে, এটা পড়তে হবে। অ্যান্ড এথিক্যাল রিয়েলিজম অ্যান্ড ইনটিউশনালিজম, যে এইগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এথিক্যাল রিয়েলিজম থেকেও কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। আর কি স্বীকার করছে কনসেপ্ট গুলোকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে যে কোন দার্শনিক এথিক্যাল রিয়েলিজমকে সমর্থন করেছেন, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে রয়েছে কান্টস মোরাল থিওরি, পস্টিলিউটস অফ মোরালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পস্টিলিউটস অফ মোরালিটি, ঠিক আছে। এবং কান্টের হচ্ছে সদিচ্ছা বা গুডউইল, সদিচ্ছাই একমাত্র নিঃস্বার্থ বা মঙ্গল, ঠিক আছে। এবং নৈতিকতা মানে কর্তব্য পালন, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিঃস্বার্থ অনুজ্ঞা, ঠিক আছে, কোনো শর্ত থাকবে না। তারপর হচ্ছে ডিউটি মিনস এন্ড এন্ড ম্যাক্সিম, কান্টের যে ম্যাক্সিমের কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কান্ট থেকে তোমাদের পড়তে হবে। পস্টিলিউটস অফ মোরালিটি, গুডউইল, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, ডিউটি ফর দ্য ডিউটি সেক, এন্ড দ্য মিনস এন্ড এন্ড ম্যাক্সিম, এগুলো কিন্তু কান্টের কনসেপ্ট। তারপরে রয়েছে হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম, তোমাদের যে ইউটিলিটেরিয়ানিজম রয়েছে, ঠিক আছে, কর্ম উপযোগবাদ, নীতি উপযোগবাদ, এগুলো কিন্তু রয়েছে। অ্যান্ড বেনথামের থিওরি, মিলের থিওরি, ইনস্টিটিউটের থিওরি দিয়েছেন এখানে। অ্যান্ড দ্য কাইন্ডস অফ ইউটিলিটেরিয়ানিজম, এটা তো বললাম আমি। অ্যান্ড দ্য থিওরি অফ পানিশমেন্ট, এবার কোশ্চেন দিয়েছিল যে কোন রিফর্মেটিভ থিওরির পানিশমেন্টের কোনটা বৈশিষ্ট্য নয়, ঠিক আছে, নয় দিয়েছে। তো তোমাদের কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করছে যে রিফর্মেটিভ থিওরির কোনটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। তো রিফর্মেটিভ থিওরি কি করে, কোনো কিছুকে রিফর্ম করে। আরেকটা কি রয়েছে, প্রতিশোধাত্মক থিওরি, ঠিক আছে, রিট্রিবিউটিভ থিওরি, রিফর্মেটিভ থিওরি। আরেকটা রয়েছে কি প্রিভেন্টিভ থিওরি। এগুলো কিন্তু থিওরি অফ পানিশমেন্ট থেকে তোমাদের পড়তে হবে, বা ম্যাচিং দেয় তোমাদের, এই পানিশমেন্ট থেকে কিন্তু ম্যাচিংও দেয়, তোমাদের মেলাতে হয়। আর কি কি পানিশমেন্ট স্বীকার করেছেন, রিফর্মেটিভ থিওরি কে স্বীকার করেছেন, ঠিক আছে, তারপরে প্রিভেন্টিভ থিওরি কে স্বীকার করেছেন, সেগুলো যখন ফার্স্টে আমরা পড়বো সেগুলো ডিসকাস করা হবে। আর এথিক্যাল কগনিটিভিজম এন্ড নন কগনিটিভিজম, তো এখানে কিন্তু রয়েছে যে আমাদের যে নৈতিক উক্তি সেটা কিন্তু সত্য এবং মিথ্যা হতে পারে, এটা কিন্তু এথিক্যাল কগনিটিভিজম। নন কগনিটিভিজম কি, আমাদের যে নৈতিক উক্তি সেগুলো কিন্তু আমাদের আবেগ, আমাদের আবেগের প্রকাশ মাত্র। এবং ইমোটিভিজম রয়েছে, ঠিক আছে, ইমোটিভিজম, প্রেসক্রিপটিভিজম এন্ড ডেসক্রিপটিভিজম, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে আমি চলে আসবো হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, মানে তোমাদের কত ভাস্ট সিলেবাস, মানে খুব ভালো করে পড়তে হবে। কিন্তু তোমার দেখো আমি যেগুলো পড়ালাম সেগুলো থেকে কিন্তু তোমাদের সিলেবাস থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন চলে আসে। এরপরে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির ফার্স্টেই রয়েছে কি বিবেকানন্দ,
বিবেকানন্দ ফার্স্টেই রয়েছে প্র্যাকটিক্যাল বেদান্ত। তো তোমাদের আমি বুকগুলোর নামও সাজেস্ট করে দিচ্ছি, তোমরা যদি বুক কিনতে চাও তোমরা কিন্তু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির জন্য বিকেলাম, ঠিক আছে, বসন্ত কুমার লাল, এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো। খুব অথেন্টিক বই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির জন্য। আর তোমরা তো জানো সিডি শর্মা ওয়াইমেসির বুক হচ্ছে, ওয়াইমেসি হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির জন্য, আর সিডি শর্মা কিন্তু ইন্ডিয়ান ফিলোসফির জন্য খুব অথেন্টিক বুক, ঠিক আছে। তো আর যদুনাথ সিনহা কিন্তু এই ওয়েস্টার্ন এথিক্স এর জন্য খুব অথেন্টিক বুক। তোমাদের আমি বইগুলোর নাম বলে দিয়েছিলাম, আরেকবার বলে দিলাম, তো এগুলো তোমরা কিনতে পারো। তো ফার্স্টেই রয়েছে যে বিবেকানন্দ, বিবেকানন্দ থেকে কিন্তু পড়তে হবে ফার্স্টেই প্র্যাকটিক্যাল বেদান্ত। তো বিবেকানন্দ কিন্তু বেদান্তকে কিন্তু কেবল তাত্ত্বিক নয়, তিনি কিন্তু জীবন চর্চার দর্শন হিসাবে কিন্তু উপস্থাপনা করেছিলেন। এবং বিবেকানন্দের মতে কিন্তু তিনি মনে করতেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দেবতা রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু সেই দেবতা রূপেই কিন্তু দেখতেন, দেবতার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে দেবতা রয়েছে। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল বেদান্তে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এটা রয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল বেদান্ততে। তারপরে রয়েছে কি ইউনিভার্সাল রিলিজিয়ান, সব ধর্ম, সব ধর্মেই কিন্তু একই সত্যের বিভিন্ন প্রকাশ, এবং ধর্মের লক্ষ্য কিন্তু ঈশ্বর উপলব্ধি মতবাদ নয়। তারপরে রয়েছে কি রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, ধর্ম হলো কিন্তু ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা, ঠিক আছে, এটা কিন্তু রিলিজিয়াস এক্সপিরিয়েন্স তার মতে ধর্ম। অ্যান্ড রিলিজিয়াস রিচুয়াল, এটা কিন্তু করতে হবে, রিলিজিয়াস যে রিচুয়ালস গুলো রয়েছে সেটা কিন্তু বিবেকানন্দের দর্শনে রয়েছে, এটা কিন্তু ভেরি ভেরি বিকেলালের বইতেই সবগুলো পেয়ে যাবে এই কনসেপ্ট গুলো। তারপরে রয়েছে কি শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ থেকে কি পড়তে হবে এভলিউশন। এভলিউশন কি? এভলিউশন কিন্তু যে থিওরি রয়েছে বিবর্তনবাদ, সেটা কিন্তু তোমাদের এবার এসেছিল কোশ্চেন অরবিন্দ থেকে, রিভলিউশন থিওরি থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল এবারও, ঠিক আছে। তিনি কিন্তু বলেছিল যে এটা কিন্তু কনসাসনেস, আমাদের চেতনার কিন্তু ক্রমাগতি, এটা কিন্তু এভলিউশন থিওরিতে ব্যাখ্যা করেছিলেন তিনি। এন্ড মাইন্ড এন্ড সুপার মাইন্ড, মানুষের মন হচ্ছে চেতনার, আমাদের কনসাসনেস এর কিন্তু মধ্যবর্তী স্তর, এবং সুপার মাইন্ড কিন্তু সর্বোচ্চ চেতনা। অরবিন্দ বলেছিল কিন্তু এই সুপার মাইন্ড কিন্তু আমাদের সর্বোচ্চ, একদম উপরে কিন্তু সুপার মাইন্ড কিন্তু সর্বোচ্চ চেতনা। তারপরে কি ইন্টিগ্রাল যোগা, ঠিক আছে, ইন্টিগ্রাল যোগা, এটা কিন্তু শ্রী অরবিন্দর কনসেপ্টে রয়েছে। এরপরে কি ইকবাল, ইকবাল থেকে ফার্স্টেই রয়েছে কি সেলফ, আত্মা, খুদি, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা এরকম দিয়ে দেয়, সেলফ না দিয়ে খুদি দিয়ে দেয়, ঠিক আছে। আত্মা বা KHUDI, খুদি। আত্মা হলো কিন্তু একটা সৃজনশীল এবং গতিশীল শক্তি, তিনি কিন্তু এটা বলেছেন যে আত্মা হলো সৃজনশীল গতিশীল শক্তি। এবং এখান থেকে পড়তে হবে গড, ম্যান এন্ড সুপারম্যান, মানব অতি মানবের তত্ত্ব, অ্যান্ড ইন্টালেক্ট ইনটিউশন, ঠিক আছে। অন্তর্দৃষ্টি হচ্ছে কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের যে অন্তর্দৃষ্টি, এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ জ্ঞান লাভ করতে পারি, তো এটা কিন্তু পড়তে হবে। তারপরে কি আছে টেগর, টেগর থেকে ফার্স্টে রয়েছে কি রিলিজিয়ন্স অফ ম্যান, মানব ধর্ম, মানুষই হচ্ছে ধর্মের কেন্দ্রবিন্দু, রিলিজিয়ন্স অফ ম্যান, আইডিয়াস অফ এডুকেশন হওয়া উচিত, কিন্তু টেগর বলেছিলেন যে আমরা যে শিখছি, এই শিক্ষা হওয়া উচিত কিন্তু স্বাধীন এবং প্রকৃতির সাথে, নেচারের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে। কারণ টেগর কিন্তু বলেছিলেন, টেগর তো নিজেই, উনি কিন্তু প্রকৃতি মানে একদম কোনো কিন্তু স্কুল খুলে কিন্তু এরকম আমরা যখন স্কুলে পড়েছি, টেগর কিন্তু এরকম নেচারে পড়তে বেশি ভালোবাসতেন, মানে গাছের তলায় বসে পড়লেন, মানে পড়তে বসলেন। সেই জন্য তিনি বলেছেন যে আমাদের যে এডুকেশন, সেই এডুকেশনটা কিন্তু হওয়া উচিত স্বাধীন এবং প্রকৃতির সাথে সংযুক্ত, এটা কিন্তু টেগরের কনসেপ্ট। কনসেপ্ট অফ ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ঠিক আছে, এটা কিন্তু টেগরের কনসেপ্টে রয়েছে, এটা কিন্তু পড়তে হবে। তারপরে কি কেসি ভট্টাচার্য,
এখান থেকে রয়েছে স্বরাজ আইডিয়াস। তো তিনি স্বরাজের কনসেপ্ট দিয়েছিলেন কেসি ভট্টাচার্যের, এটা পড়তে হবে। তোমাদের ম্যাচিং দিয়ে দিয়েছিল এবার অনেকগুলো বুক থেকে, মানে কোন কনসেপ্টটা আগে এসেছে আর কোন কনসেপ্টটা পরে এসেছে। তোমাদের আগে এরকম ভাবে কোশ্চেন দিচ্ছে, তোমাদের কিন্তু পরপর কেসি ভট্টাচার্য প্রথমে কোন কনসেপ্টটা দিয়েছিলেন, তারপরে কোনটা দিয়েছিলেন, তারপরে কোনটা দিয়েছিলেন, এইভাবে কিন্তু আসছে। না হলে বুক, ঠিক আছে, বুকের সাল অনুযায়ী তোমাদের পড়তে হবে যে কেসি ভট্টাচার্য প্রথমে তার জীবন দর্শনে কোন বুকটা আগে লিখেছে, তারপরে কোন বুকটা লিখেছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে, ঠিক আছে। তো তোমাদের এইভাবে পড়তে হবে যে ফার্স্ট কোন কনসেপ্টটা তিনি দিয়েছিলেন, স্বরাজ ইন আইডিয়াস, এই কনসেপ্টটা কিন্তু তার দর্শনে রয়েছে। তারপরে কি কনসেপ্ট অফ ফিলোসফি, দর্শনের আত্মসচেতনতা, এবং সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, বিষয় এবং স্বাধীনতা, and the doctrine of মায়া, মায়াবাদ, ঠিক আছে। এটা কিন্তু কেসি ভট্টাচার্যের দর্শনে রয়েছে। অ্যান্ড রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণন থেকে কি রয়েছে, ইনটিউশন। তোমাদের যদি এই কি কনসেপ্ট গুলোই মনে থাকে তাহলেও কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া যায়। কারণ ইন্টারনেট ইনটিউশনের কনসেপ্ট কিন্তু অনেক কোশ্চেন এসেছিল অ্যাসারশন রিজনিং এ। এটা কে দিয়েছেন, ঠিক আছে, এটা কিন্তু রাধাকৃষ্ণন দিয়েছেন, দিয়েছিল হচ্ছে কেসি ভট্টাচার্য। তো এটা কিন্তু ওয়ান ইজ এ ইজ নট কারেক্ট, ঠিক আছে। এরকম কিন্তু ইন্টারনেট এবং ইনটিউশনের কনসেপ্ট কিন্তু রাধাকৃষ্ণনের দর্শনেই রয়েছে। বুদ্ধি কিন্তু কি বলেছে, যে বুদ্ধি হচ্ছে বিশ্লেষণ করে এবং এই অন্তর্দৃষ্টি ইনটিউশনের মাধ্যম দিয়ে কিন্তু আমরা আমাদের সত্যটাকে উপলব্ধি করি। and the idealist view of life, আদর্শবাদ, concept of universal religions, সার্বজনীন ধর্ম, এবং তারপরে রয়েছে view of life, হিন্দু ভিউ অফ লাইফ, জীবন দর্শন, হিন্দু ভিউ অফ লাইফ, এটা কিন্তু রাধাকৃষ্ণের কনসেপ্ট, ঠিক আছে। এটা কিন্তু অনেকে অরবিন্দ বলো যে হিন্দু ভিউ অফ লাইফের কনসেপ্ট কিন্তু কখনোই অরবিন্দের না, এটা কিন্তু রাধাকৃষ্ণের, ওকে। এরপরে রয়েছে যে কৃষ্ণমূর্তি। তো এখান থেকে ফার্স্ট রয়েছে কি কনসেপ্ট অফ থট, ঠিক আছে, চিন্তা, আমাদের যে চিন্তা সেটার কনসেপ্ট কি, কি বলেছিলেন কৃষ্ণমূর্তি। চিন্তা, চিন্তা হচ্ছে কি স্মৃতিজাত, এবং তারপরে রয়েছে ফ্রিডম ফ্রম দ্য নোন, ঠিক আছে। অ্যানালাইসিস অফ দ্য সেলফ, আত্মবিশ্লেষণ, and the choiceless awareness, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চয়েসলেস অ্যাওয়ারনেস, এই কনসেপ্টটা কিন্তু কৃষ্ণমূর্তির, ঠিক আছে। তারপরে গান্ধী, গান্ধী থেকে কি পড়তে হবে, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। তোমাদের গান্ধী থেকে কিন্তু প্রত্যেকবার দুটো কি একটা কোশ্চেন থাকে, ঠিক আছে, গান্ধীর কনসেপ্ট থেকে। ট্রুথ নন ভায়োলেন্স, সত্যই হচ্ছে ঈশ্বর, গান্ধী কিন্তু সত্যই, সত্য বলতে কিন্তু ঈশ্বরকে বলেছিলেন। ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ, এই কনসেপ্টটা কে বলেছিলেন, গান্ধী বলেছিলেন। তো আমি যা যা বলছি সেটা কিন্তু লিখে নেবে। নন ভায়োলেন্স, অহিংসা, অহিংসার কনসেপ্ট কিন্তু গান্ধী দিয়েছিলেন। কিন্তু অহিংসা এবং সত্যকে এক বলেনি, ট্রুথ এবং গডকে এক বলেছেন। আগেরবার এই ধরনের অ্যাসারশন রিজনিং দিয়েছিলেন যে নন ভায়োলেন্সকে কি সত্য বলা হয়েছে, নন অহিংসাকে কিন্তু সত্য বলা হয়নি। ট্রুথকে বলা হয়েছে কিন্তু গড, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড বলা হয়েছে, নন ভায়োলেন্সকে কিন্তু সত্য বলা হয়নি। তারপরে রয়েছে কি সত্যাগ্রহ, সত্যাগ্রহের কনসেপ্ট রয়েছে গান্ধী থেকে। এবং স্বরাজ, স্বরাজের কনসেপ্ট রয়েছে এন্ড ক্রিটিক অফ মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যে সমালোচনা করেছিলেন তিনি, সেটা কিন্তু গান্ধীর দর্শনে পাওয়া যায়। ডক্টর, তারপরে হচ্ছে সরি ডক্টর বলতে ডিডি উপাধ্যায়, ডিডি উপাধ্যায় থেকে কি করতে হবে তোমাদের, আচ্ছা আম্বেদকর রয়েছে আগে, আম্বেদকর থেকে কিন্তু অ্যালিগেশনস অফ কাস্ট, জাতিভেদ প্রথার যেই জাতিভেদ প্রথার যেই বিনাশ করেছিলেন, ঠিক আছে, জাতিভেদের যেই বিনাশ করেছিলেন, এবং হিন্দু সমাজের যে মূল সমস্যা সেখান থেকে উঠে এসেছিল, অ্যালিগেশনস অফ কাস্ট, সেটা পড়তে হবে। এন্ড দ্য ফিলোসফি অফ হিন্দুইজম, হিন্দু ধর্মের দর্শন, ঠিক আছে, এন্ড নিউ বুদ্ধিজমের কনসেপ্ট, ঠিক আছে।
এটা কিন্তু আম্বেদকরের রয়েছে। তারপর ডিডি উপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়, ডিডি উপাধ্যায়ের ফুল ফর্ম কি? দীনদয়াল উপাধ্যায়। এখান থেকে পড়তে হবে কি? ইন্টিগ্রাল হিউম্যানিজম, সমগ্র মানবতাবাদ। ঠিক আছে, এবং মানুষ হচ্ছে চারটি স্তরের সমন্বয়। এই জায়গাগুলো কিন্তু এই দীনদয়াল উপাধ্যায় রয়েছে, এগুলো পড়তে হবে। অদ্বৈত বেদান্ত অ্যান্ড পুরুষার্থ। নারায়ণ গুরু, নারায়ণ গুরু থেকে কি পড়তে হবে? যে স্পিরিচুয়াল ফ্রিডম, সোশ্যাল ইকুয়ালিটি, ওয়ান কাস্ট, ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড। এই লাইন তুলে কোশ্চেন চলে আসে যে ওয়ান কাস্ট, ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড, এই কনসেপ্টটা কার দর্শনে রয়েছে? নারায়ণ গুরুর দর্শনে কিন্তু রয়েছে। এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর, এটা কিন্তু নারায়ণ গুরুর দর্শনে রয়েছে। তিরুবল্লার, তিরুকুল্লার, ঠিক আছে, এটা কিন্তু পড়তে হবে। তিরুবল্লার থেকে শুধু এই কনসেপ্টটাই রয়েছে। এন্ড জ্যোতিবা ফুলে করেছিলেন তিনি, জ্যোতিবা ফুলে। ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের সেটের কোশ্চেন দিয়েছিল জ্যোতিবা ফুলে থেকে। ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্ট সিস্টেম, জাতি ব্যবস্থায় কিন্তু কিন্তু এটা কিন্তু কাস্ট সিস্টেমের কিন্তু সমালোচনা করেছিলেন। ঠিক আছে, যে ব্রাহ্মণরা সেই সময় যে আধিপত্য বিস্তার করেছিল সব জায়গায়, সেটা কিন্তু বিরোধিতা করেছিলেন জ্যোতিবা ফুলে। এটা কিন্তু রয়েছে। এটাই শুধুমাত্র দিয়েছে তোমার সিলেবাসে, কিন্তু সিলেবাসের বাইরে থেকেও তোমাদের কোশ্চেন আসে, তো ফুলটাই তোমাদের পড়তে হবে। যা যা কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু আমি পুরোটাই পড়াবো তোমাদের। ঠিক আছে। এন্ড এম এন রয় কি রয়েছে? র্যাডিক্যাল হিউম্যানিজম এন্ড মেটেরিয়ালিজম। মানব কল্যাণই হচ্ছে মূল লক্ষ্য এবং মেটেরিয়ালিজম, এটা কিন্তু এম এন রয় কনসেপ্টে রয়েছে। তারপরে রয়েছে মৌলানা আজাদ, এখান থেকে রয়েছে কি? মানবতাবাদ বা হিউম্যানিজম, ধর্ম এবং মানবতার ঐক্য। এই গেল কিন্তু ইউনিট 5, এখনো অনেকটা রয়েছে। তো রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, তো রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ফার্স্টেই তোমাদের পড়তে হবে কি? ফ্রেগে, সেন্স অ্যান্ড রেফারেন্স। ঠিক আছে, রেফারেন্স মানে কি? মানে কোনো একটা শব্দ যে বস্তুটাকে নির্দেশ করছে, আর সেন্স মানে কি? বস্তুটাকে আমরা যেভাবে উপলব্ধি করছি। এবং এটা কিন্তু তোমাদের পড়তে হবে, সেন্স এবং রেফারেন্স করতে। এবং একই বস্তু কিন্তু ভিন্ন সেন্সে কিন্তু থাকতে পারে, যেমন মর্নিং স্টার এন্ড দ্য ইভিনিং স্টার। ঠিক আছে, একই জিনিস কিন্তু, বাট ভিন্ন একটা সেন্স রয়েছে তার। ফ্রেজে কিন্তু এই আধুনিক যে ভাষা তত্ত্ব এবং বিশ্লেষণাত্মক অ্যানালাইটিক দর্শনের কিন্তু ভিত্তি স্থাপন করেছিলেন। তারপরে তোমাদের রয়েছে কি? লজিক্যাল পজিটিভিজম। সেখানে তোমাদের পড়তে হবে কি? ভেরিফিকেশন থিওরি অফ মিনিং, অর্থের যাচাইকরণ তত্ত্ব। একটা বাক্য তখনই অর্থপূর্ণ হবে, লজিক্যাল পজিটিভিস্টরা বলেছিলেন যে একটা বাক্য তখনই অর্থপূর্ণ হবে যখন সেটা যাচাইযোগ্য বা ভেরিফিকেশন করা যাবে, তখনই কিন্তু সেই বাক্যটা সত্য হবে। তারপরে রয়েছে এলিমিনেশন অফ মেটাফিজিক্স। মেটাফিজিক্সকে কিন্তু এলিমিনেট করেছিল কারা? তোমাদের কিন্তু কোশ্চেন দেয় এগুলো থেকে। মেটাফিজিক্সকে কিন্তু অধিবিদ্যা, যে ঈশ্বর রয়েছে, আত্মা রয়েছে, দেখো, ঈশ্বর এবং আত্মাকে কিন্তু আমরা ভেরিফাই করতে পারি না, যে সেটা আছে কি নেই, আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, ভেরিফাই করতে পারছি না। তো এই ধরনের কনসেপ্টকে কিন্তু এই জন্য লজিক্যাল পজিটিভিস্টরা কিন্তু এলিমিনেশন করে দিল। অ্যান্ড কনসেপ্ট অফ ফিলোসফি, দর্শনের ধারণা। দর্শন কোনো নতুন জ্ঞান দেয় না, ভাষা এবং বিজ্ঞানের বিশ্লেষণে কিন্তু দর্শনের কাজ। এটা কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এরপরে মুর, এই মুর থেকে কি পড়তে হবে? তো তোমাদের কিন্তু এই তোমাদের অনেকেই, আমি শুনেছি যে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার নেই, অনেকেরই থাকে না, কারণ এগুলো পড়ানো হয় না সেইভাবে তোমাদের ইউজি পিজি লেভেলে। তো এরপরে যেটা পড়তে হবে, ডিস্টিংশন বিটুইন সেন্স এন্ড রেফারেন্স। ঠিক আছে, সেন্স এবং রেফারেন্সের যে ডিস্টিংশন করেছিলেন মুর, সেটা কিন্তু পড়তে হবে। এন্ড দ্য রিফিউটেশনস অফ আইডিয়ালিজম, তিনি কিন্তু ভাববাদের খণ্ডন করেছিলেন।
এবং তিনি বলেছিলেন যে এই যে আমরা বস্তুগুলো দেখতে পাই সেগুলো কিন্তু স্বাধীন ভাবে রয়েছে, ঠিক আছে, আমাদের মনের ওপর ডিপেন্ড, মানে মনের ওপর ডিপেন্ড করে নেই। কারণ ভাববাদীরা কি বলে যে আমরা দেখতে পাচ্ছি বলেই এই বস্তুটা এই পৃথিবীতে রয়েছে, কিন্তু মুর বললেন কি যে না, এরকম কিন্তু হয় না, আমাদের কোনো কিছু মনের ওপর ডিপেন্ড করে থাকে না, বস্তুগুলো কিন্তু স্বাধীনভাবেই রয়েছে, ঠিক আছে, আমাদের মন না থাকলেও কিন্তু ওটা থেকেই যাবে। তো এই আইডিয়ালিজমের কিন্তু মিসইউজ করলো কিন্তু মুর, সেই কনসেপ্টটা ফার্স্ট পড়তে হবে। অ্যান্ড দ্য ডিফেন্স অফ কমন সেন্স, এই ডিফেন্স অফ কমন সেন্স কিন্তু তোমাদের যে বলছে যে সাধারণ মানুষের বিশ্বাস যে এই যে এই একটা টেবিলটা রয়েছে, তাহলে এইটা কিন্তু সত্যিই রয়েছে, আমাদের কমন সেন্স বা এটার ওপর কিন্তু ডিফেন্স করছে, সেই জন্য মুড কিন্তু ডিফেন্স করেছিল কমন সেন্স। তো এটা কিন্তু পড়তে হবে। অ্যান্ড দ্য প্রুফ অফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির জগতের প্রমাণ, এই যে তিনি একটা হাতের কনসেপ্ট দিয়ে বুঝিয়েছিলেন, এই যে আমার দুটো হাত রয়েছে, ঠিক আছে, এইটাকে আমি দেখতে পাচ্ছি এক্সটার্নাল ওয়ার্ল্ডেই রয়েছে আমার হাতটা, আমি হাতটা যখন নাড়াচ্ছি, তিনি হাতের কনসেপ্ট দিয়ে বলছেন যে হাতটা যে আমি নাড়াচ্ছি সেটা তো আমার নিজেরই হাত, আমি দেখতে পাচ্ছি সেটা রয়েছে এক্সটার্নাল ওয়ার্ল্ডে। তো এটা কিন্তু আমার মনের উপর কখনো ডিপেন্ড করে থাকে না, ঠিক আছে, যে এই জিনিসটা রয়েছে সেটা আমার মনের উপর ডিপেন্ড, ঠিক আছে, কোনো কিছু আমার মনের উপর ডিপেন্ড করে থাকে না, এটা কিন্তু তিনি বলেছিলেন। তো এটা তোমাদের কনসেপ্টটা পড়তে হবে যে প্রুফ অফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড। এরপরে রয়েছে রাসেলের থেকে লজিক্যাল অ্যাটমিজম। তো এই লজিক্যাল অ্যাটমিজমের কনসেপ্ট কিন্তু তোমরা আবার পাবে উইটগেনস্টাইনের দর্শনে। তো তোমাদের কিন্তু নেটে এবার উইটগেনস্টাইনের লজিক্যাল অ্যাটমিজম থেকেও কোশ্চেন এসেছে, ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব ভালো করে। রাসেলের লজিক্যাল অ্যাটমিজমের কনসেপ্ট যে জগৎ হচ্ছে এই ছোট ছোট অ্যাটম, এই অ্যাটম বা প্যাক দ্বারা কিন্তু তৈরি। অ্যান্ড ডিফাইন্ড ডেসক্রিপশন, এটা কিন্তু পড়তে হবে যে ভাষার বিভ্রান্তি দূর করার উপায়। অ্যান্ড দ্য রিফিউজেশনস অফ আইডিয়ালিজম, তিনিও কিন্তু এই আইডিয়ালিজমের বিরুদ্ধে রিফিউজ করেছিলেন, মুর এবং রাসেল দুজনেই, ঠিক আছে, দুজনেই কিন্তু রিফিউজ করেছিলেন আইডিয়ালিজম। এরপরে আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে তোমাদের যেটা পড়তে হবে উইটগেনস্টাইন। তো উইটগেনস্টাইন থেকে যেটা তোমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ এন্ড রিয়েলিটি। তো ল্যাঙ্গুয়েজ এবং রিয়েলিটি ফার্স্টে কিন্তু উইটগেনস্টাইন তার কিসের কথা বলেছিলেন, তিনি কিন্তু পিকচার থিওরির কথা বলেছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু প্রাইভেট ল্যাঙ্গুয়েজের কিন্তু সমালোচনা করেছিলেন, যেগুলো বলছি এগুলো কিন্তু লিখে নেবে, ক্রিটিক করেছিলেন প্রাইভেট ল্যাঙ্গুয়েজের সমালোচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে সম্পূর্ণ ব্যক্তিগত ভাষা কিন্তু থাকা অসম্ভব, এবং থিং এবং ইউজ শব্দের যে অর্থটা, সেই শব্দের অর্থ কিন্তু তার ব্যবহারে, আমি কিভাবে ব্যবহার করছি একটা শব্দকে, আমি কিভাবে ব্যবহার করব, সেই ব্যবহারের মধ্যে কিন্তু নিহিত রয়েছে, একটা শব্দকে আমি কিভাবে ব্যবহার করব, একটা মিনিং এবং ইউজ থিওরির কথা কিন্তু তিনি বলেছিলেন। এবং তারপরে তোমাদের পড়তে হবে ফর্মস অফ লাইফ, এটা কিন্তু রয়েছে যে ভাষা হচ্ছে জীবনের প্রেক্ষাপটে কিন্তু আমাদের অর্থবহ ভূমিকা পালন করে। অ্যান্ড দ্য নোশনস অফ ফিলোসফি, এবং আমাদের ফিলোসফি কিন্তু আমাদের এই ভাষাগত যে বিভ্রান্তি গুলো আমাদের হচ্ছে, দর্শকতা বোধ যে বিভ্রান্তি গুলো হয় আমাদের ভাষা সম্বন্ধীয়, সেই ফিলোসফি কিন্তু এই বিভ্রান্তিটা দূর করছে। নোশন অফ ফিলোসফি অ্যান্ড উইটগেনস্টাইন ফিডুইজম, এটা কিন্তু তিনি বলেছিলেন যে ধর্ম হচ্ছে ভাষার একটা বিশেষ রূপ। অ্যান্ড দ্য আনসার্টেনিটি, কিছু বিশ্বাস কিন্তু আমাদের সন্দেহাতীত ভিত্তি হিসেবে কিন্তু কাজ করছে, এটা কিন্তু তিনি আনসার্টেনিটিতে বলেছিলেন। এগুলো ফার্স্ট আমি পড়াবো, তো এখন আমি বলছি না। তো গিলবার্ট রাইল, রাইল থেকে তোমাদের কি কি পড়তে হবে, ক্যাটাগরিক্যাল মিস্টেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাটাগরিক্যাল মিস্টেকের কথা, ঠিক আছে,
মাইন্ডের ধারণা, কনসেপ্ট অফ মাইন্ড। তিনি বলেছিলেন মন কোনো বস্তু নয়, এবং তিনি কিন্তু ডেকার্টের যে কার্টেসীয় দ্বৈতবাদ, সেটার কিন্তু সেই ডুয়ালিজমের কিন্তু কার্টেসিয়ান ডুয়ালিজমের কিন্তু পুরোপুরি সমালোচনা করেছিলেন। ঘোস্ট ইন দ্য মেশিন, ঠিক আছে, এই ধারণার কনসেপ্টের বিরুদ্ধে কিন্তু তিনি বলেছিলেন যে ঘোস্ট ইন দ্য মেশিন। তো এই ধরনের কনসেপ্ট কিন্তু তোমাদের আসছে যে তিনি ডেকার্টের যে কার্টেসিয়ান ডুয়ালিজমের বিরোধিতা করেছিলেন, এই কনসেপ্ট কিন্তু আসবে যে গিলবার্ট রাইল কার মতবাদের বিরোধিতা করেছিলেন, কার মতবাদের, ডেকার্টের কার্টেসিয়ান ডুয়ালিজমের কিন্তু বিরোধিতা করেছিলেন। সেটা কিন্তু ফার্স্ট তোমাদের সিলেবাসে রয়েছে, পড়তে হবে। অ্যান্ড এজেআর, এজেআর এর ফার্স্টেই রয়েছে কি দ্য প্রবলেম অফ নলেজ, শুধু এটাই দিয়েছে এজেআর থেকে, দ্য প্রবলেম অফ নলেজ। এছাড়াও তোমাদের কিন্তু আরো কিছু কনসেপ্ট রয়েছে এজেআর থেকে, সেগুলো আমি পড়াবো, ঠিক আছে, কারণ শুধুমাত্র এজেআর এর দ্য প্রবলেম অফ নলেজ পড়লে হবে না, আরো অনেক রকমের কনসেপ্ট আছে। কোয়াইনের থেকে টু ডগমাস অফ এম্পিরিসিজম, ডগমাস রয়েছে সেটা করতে হবে। দ্য এইচপি গ্রিস এন্ড দ্য পিএফ টর্চার থেকে ইন ডিফেন্স অফ এ ডগমা, বিশ্লেষণাত্মক এবং অ্যানালাইটিক এবং ক্রিটিক, এই দুটোর যে যুক্তি দিয়েছিলেন সেগুলো কিন্তু পড়তে হবে। এন্ড দ্য ফিনোমেনোলজি, এক্সিস্টেন্সিয়ালিজম চলে আসবে এরপরে। এরপরে কিন্তু আবার একটা নতুন কনসেপ্ট, ফিনোমেনোলজি এন্ড দ্য এক্সিস্টেন্সিয়ালিজম। এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে? হুসাল, হুসাল থেকে কিন্তু এবারও নেটে কোশ্চেন এসেছে হুসাল থেকে। ফিনোমেনোলজিক্যাল মেথড, ফিনোমেনোলজিক্যাল মেথড কিন্তু পড়তে হবে। প্রিসাপোজিশনলেস ফিলোসফি, প্রিসাপোজিশনলেস ফিলোসফির কথা কিন্তু হুসাল বলেছিলেন, প্রিসাপোজিশনলেস দর্শন কিন্তু প্রিসাপোজিশনলেস হতে হবে। একটা ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স, দর্শন কিন্তু একটা কঠোর বিজ্ঞান। এবং ইন্টেনশনালিটি, ঠিক আছে, সবকিছুই কিন্তু চেতনার দিকে ধাবিত হচ্ছে, intentionalities and the phenomenological reduction, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। আর কি রয়েছে? ইন্টার সাবজেক্টিভিটি। তারপরে হচ্ছে হাইডেগার, হাইডেগার থেকে চলে আসবো দ্য কনসেপ্ট অফ বিং, ডিজাইনের কথা। মানুষ হলো কিন্তু বিং ইন দিস ওয়ার্ল্ড, মানুষ কিন্তু রয়েছে বিং ইন দিস ওয়ার্ল্ডে, কনসেপ্ট অফ ডিজাইন, ম্যান অ্যাজ আ বিং ইন দিস ওয়ার্ল্ড। এবং তিনি কিন্তু এই যে প্রযুক্তি, টেকনোলজি, এর কিন্তু সমালোচনা করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে এই প্রযুক্তি কিন্তু মানুষকে একটা যন্ত্রতে পরিণত করে দিচ্ছে। এই জন্য কিন্তু তিনি এই প্রযুক্তির সমালোচনা করেছিলেন। তারপরে কিয়েরকেগার্ড, এখান থেকে যেটা রয়েছে সাবজেক্টিভিটি অ্যাজ ট্রুথ, আমাদের যে ব্যক্তিগত বিশ্বাস, তোমাদের এসেছিল কোশ্চেন সেটে যে কিয়েরকেগার্ড অবজেক্টিভিটি নাকি সাবজেক্টিভিটিকে ট্রুথ হিসেবে বলেছেন। তো অনেকেই কোশ্চেনের অ্যান্সারটা ভুল করেছে, কিয়েরকেগার্ড কিন্তু সাবজেক্টিভিটিকে কিন্তু ট্রুথ হিসেবে দেখেছেন। ব্যক্তিগত বিশ্বাসই কিন্তু তিনি বলেছেন যে আমাদের মধ্যে যে ব্যক্তিগত বিশ্বাস, সেটাই কিন্তু একমাত্র সত্য। অ্যান্ড লিপ অফ ফেইথ, আমাদের কিন্তু যুক্তির সীমা ছাড়িয়ে কিন্তু শুধুমাত্র বিশ্বাস রয়েছে। অ্যান্ড দ্য সাবস্ট্রেট, সাবস্ট্রেটে কি পড়তে হবে? কনসেপ্ট অফ ফ্রিডম, স্বাধীনতা। ব্যাড ফেইথ, ঠিক আছে, ব্যাড ফেইথও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড হিউম্যানিজম, ব্যাড ফেইথ মানে কি, যে আমাদের যে স্বাধীনতা গুলো থাকে যখন আমরা অস্বীকার করি, আমরা আমাদের নিজের রেসপন্সিবিলিটি গুলোকে যখন এড়িয়ে চলছি, আমাদের স্কিপ করছি, আমাকে করতে চলছি কাজটা, আমি করছি না, এটা কিন্তু ব্যাড ফেইথ। এবং মানবতাবাদ, মানুষ কিন্তু নিজেই নিজে কিন্তু মানে এই পৃথিবীতে থাকলে কিন্তু আমাকে কর্ম করে যেতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের নিজের নিজের কর্ম রয়েছে, সেগুলো কিন্তু করতে হবে। তো মানবতাবাদ রয়েছে। তারপরে রয়েছে কি মার্লিও-পন্থী, এখান থেকে পারসেপশনের কনসেপ্ট। তো তোমাদের কিন্তু এই জায়গাগুলো থেকে একটু ভালোভাবে পড়লে কিন্তু অ্যান্সার গুলো করে দেওয়া যায়, কারণ মার্লিও-পন্থী থেকে পারসেপশনের যে কনসেপ্ট রয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন আসে। অ্যান্ড
এমবডিড কনসাসনেস মানে কি, মানে কি ওয়ার্ডস গুলো কিন্তু একটু মনে রাখলে কিন্তু এখান থেকে কোশ্চেন পড়ে আসা যায়, ঠিক আছে। পারসেপশন মানে প্রত্যক্ষ, মানে শরীরের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই জগৎটা কিন্তু উপলব্ধি করতে পারছি। এমবডিড কনসাসনেস, চেতনা কিন্তু আমাদের দেহ থেকে একদম বিচ্ছিন্ন ভাবে থাকে না, চেতনা কিন্তু দেহের মধ্যেই রয়েছে। তারপরে প্র্যাগমাটিজম, প্র্যাগমাটিজমে কি কি রয়েছে, উইলিয়াম জেমস, প্র্যাগম্যাটিক থিওরি অ্যান্ড ট্রুথ, ঠিক আছে, অর্থ এবং সত্য, যা কার্যকর তাই সত্য, এন্ড দ্য ভ্যারাইটিস অফ দ্য রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, এই দুটো কনসেপ্ট রয়েছে উইলিয়াম জেমসের কিন্তু, এই দুটো মাত্র কনসেপ্ট রয়েছে। জন ডিউই থেকে কি করতে হবে, কনসেপ্ট অফ ট্রুথ, কমন ফেইথ এন্ড দ্য এডুকেশন, এই তিনটে কনসেপ্ট কিন্তু জন ডিউই থেকে দিয়েছে। এন্ড পোস্ট মডার্নিজম, এখান থেকে তোমাদের পড়তে হবে নিচকে, ঠিক আছে। নিচকে একটা খুব মানে একদম বিখ্যাত কোটেশন রয়েছে, গড ইজ ডেড, ঠিক আছে। এইটা কিন্তু নিচকের খুব একটা ইম্পর্টেন্ট কোটেশন, গড ইজ ডেড এন্ড দ্য ক্রিটিক অফ এনলাইটমেন্ট, এটা কিন্তু নিচকে থেকে পড়তে হবে। উইল টু পাওয়ার, ক্ষমতার ইচ্ছা, আমাদের জীবনই হচ্ছে আমাদের চালিকা শক্তি, ঠিক আছে। এন্ড জেনিওলজি অফ মোরাল, এটা কিন্তু পড়তে হবে। তারপরে রয়েছে কি রিচার্ড রটি, রটি থেকে কি পড়তে হবে, করেছিল রিপ্রেজেন্টেশনালিজমকে কিন্তু ক্রিটিক করেছিল, এবং এগেইনস্ট এপিস্টেমোলজিক্যাল মেথড ইডিফাইং ফিলোসফি, এন্ড লেভিনাস থেকে এথিক্স অ্যাজ এ ফার্স্ট ফিলোসফি এন্ড দ্য ফিলোসফি অফ আদার্স, ঠিক আছে, অপরের দর্শন, ফিলোসফি অফ আদার, এবং আমাদের নৈতিকতা, এথিক্সই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট ফিলোসফি। এখনো অনেকগুলো রয়েছে, সোশ্যাল এন্ড দ্য পলিটিক্যাল ফিলোসফি, ইন্ডিয়ান থেকে আমাদের যেটা পড়তে হবে মহাভারত, মহাভারত কিন্তু এখানে দণ্ডনীতি, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দণ্ডনীতি মানে কি, তোমাদের কোশ্চেন দেয় যে দণ্ডনীতি মানে কি, দণ্ড মানে কি শাস্তি দেওয়া, আর নীতি মানে কি কোনো নৈতিক অনুশাসন। তাহলে এখানে কিন্তু শাস্তি যদি আমাদের না থাকে তাহলে সমাজে কি হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই জিনিসটা কিন্তু আমাদের এই জন্য দণ্ডনীতি এখান থেকে পড়তে হবে। তারপরে কি রাজধর্ম, রাজার প্রধান যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলো কি কি, তারপরে কি ল অ্যান্ড গভর্নেন্স, আইন এবং শাসন ব্যবস্থা, এবং নারদ কোশ্চেন টু কিং যুধিষ্ঠির, নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, ঠিক আছে, সেগুলো তোমাদের কনসেপ্টে রয়েছে। এন্ড কৌটিল্য, কার লেখা, ঠিক আছে, চাণক্য ও অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যের লেখা। তোমাদের একটু কোশ্চেন দেয় যে এখান থেকেও এরকম ধরনের কোশ্চেন দেয় যে অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যের লেখা। এন্ড দ্য সোভারনিটি, রাজা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং তিনি ধর্ম এবং কল্যাণ দ্বারা কিন্তু সীমাবদ্ধ। তারপরে কি রয়েছে, সেভেন পিলার্স অফ স্টেট, রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব, এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন দেয় যে রাষ্ট্রের সপ্তাঙ্গ থিওরি কি কি, কি কি রয়েছে সেগুলো, স্বামী অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র, এটা কিন্তু সেভেন পিলার্স অফ স্টেটক্রাফট। এবারও কোশ্চেন দিয়েছে এখান থেকে, তো তোমাদের কিন্তু একদম শিওর একটা কোশ্চেন রয়েছে যে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব কোনগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এগুলো কি, স্বামী অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। তারপরে রাষ্ট্র এবং সমাজ, এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে, যে রাষ্ট্র হচ্ছে সমাজের রক্ষক, এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আমাদের রাষ্ট্রের কিছু কর্তব্য পালন করতে হবে, সেটা পড়তে হবে। স্টেট ইকোনমি, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ল এন্ড জাস্টিস সিকিং, ইন্টারনাল সিকিউরিটি, ওয়েলফেয়ার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কামোন্দকি। তো এই কামোন্দকি থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন দিচ্ছে এখন। সোশ্যাল অর্ডার এন্ড দ্য স্টেট এলিমেন্টস, সামাজিক শৃঙ্খলা এবং রাষ্ট্রের কি কি দায়িত্ব রয়েছে। তারপরে রয়েছে কি কনস্টিটিউশনালিজম, মোরালিটি, সেকুলারিজম এন্ড দ্য ফান্ডামেন্টাল যে রাইটস গুলো রয়েছে, তোমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন আর্টিকেলে কি কি রাইটস রয়েছে
সেইগুলো কিন্তু পড়তে হবে। অ্যান্ড টোটাল রেভলিউশন, টেরোরিজম, স্বদেশী সত্যাগ্রহ, সর্বোদয়, ডেমোক্রেসি। তো গান্ধীর কনসেপ্টটাও কিন্তু তোমার ওখান থেকে যদি তুমি পড়ো, এখানে কিন্তু এই কনসেপ্ট গুলো দেওয়া রয়েছে। ঠিক আছে? স্বদেশী সত্যাগ্রহ, সর্বোদয়, সোশ্যাল ডেমোক্রেসি, স্টেট সোশ্যালিজম অ্যান্ড দ্য অ্যাফার্মেটিভ অ্যাকশন, সোশ্যাল জাস্টিস। তো এটা কিন্তু এগুলো রয়েছে। তো আমি আর মানে আসছি না, আমাকে একটা কনসেপ্ট এখন শেষ করতে হবে। তো তোমরা একটুখানি আমি সিলেবাসটা দেখে মানে তোমাদের দিয়ে দেবো, একটু দেখে নেবে। আমি তোমাদের যে কনসেপ্ট এটা পড়াবো সেখানে একটু পড়িয়ে নিই, কারণ 4 ভাগ দর্শন কনসেপ্ট শুরু করতে হবে আজকে। এখনই সন্ধ্যা 9:30 বেজে গেছে। তো আমি ওই কনসেপ্টটা স্টার্ট করে দিই। ঠিক আছে? একটুখানি দেখে নেবে, কারণ আমি বলে দিয়েছিলাম অর্ধেকটা, এখান থেকে একটুখানি তোমরা দেখে নেবে। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে 4 ভাগ দর্শন। ঠিক আছে? তো দেখো কি বলছে, ভালো করে বুঝবে। ঠিক আছে? কনসেপ্টটা তাহলে কিন্তু মনে রাখতে পারবে। The school of materialism in India seems to be very old. References are found to it in the epics and in the early Buddhistic literature. তো আমরা জানি হচ্ছে 4 ভাগ দর্শনকে কিন্তু জড়বাদী দর্শন বলা হয়। এবং এই ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এই জড়বাদের পরম্পরা কিন্তু আমরা দেখি। আমরা এই পরম্পরা কিন্তু অনেক প্রাচীন ছিল এবং অনেক পুরনো ছিল। এবং জৈন সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায় কিন্তু অনেক আগে কিন্তু এই 4 ভাগ সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। এবং মানুষের উৎপত্তি যবে থেকে হয়েছে, এই জড়বাদ বা এবং এই মেটেরিয়ালিজম এর উৎপত্তিও কিন্তু তখন থেকেই হয়েছে। And the references are found to it in the epics in the early Buddhistic literature. এবং এই বস্তু এবং মেটেরিয়ালিজমের কোনো গ্রন্থ এবং কোনো বই কিন্তু পাওয়া যায়নি। কিন্তু আমরা কোথা থেকে এগুলো পেলাম যে মানে 4 ভাগ দর্শন মানে কেমন ছিল, এইটা কিন্তু আমরা বিভিন্ন রামায়ণ, ঠিক আছে, বিভিন্ন রেফারেন্সে কিন্তু রামায়ণ, মহাভারত, পুরাণ গুলোতে কিন্তু আমরা পাই। এবং বৌদ্ধদের যে গ্রন্থগুলো রয়েছে, এবং গার্বে বলেছিলেন যে several vestiges shows that the even in the pre-Buddhistic Indian claimers of purely materialistic doctrines appeared. তো তাদের কিন্তু কোনো নির্দিষ্ট গ্রন্থ কিন্তু নেই। এবং এই প্রি বুদ্ধিস্টিক আমাদের ইন্ডিয়ার যে পুরাণগুলোর মধ্যে এই বুদ্ধিস্টিক উৎপন্ন হওয়ার আগে কিন্তু যে মেটেরিয়ালিজমের যে ডক্ট্রিন উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু আমরা যীশু খ্রিস্টের জন্মের 500 বছর পূর্বে কিন্তু বৌদ্ধ এবং জৈনরা কিন্তু একটা বিদ্রোহ করেছিল। এবং সেই সময় কিন্তু ব্রাহ্মণদের যত দৌলত্ব, যত পুরোহিত ছিল, চারবাকরা কিন্তু এই ব্রাহ্মণদের এগেইনস্টে ছিল, কারণ তারা কিন্তু ওকে করতো। কিন্তু চারবাকরা কিন্তু এগুলো সব অপোজ করেছিল। চারবাকরা কিন্তু কখনোই এই যে মানে যে পুজো করা বা ধর্ম ঈশ্বর রয়েছে এগুলোকে কিন্তু বিশ্বাস করেনি সেই সময়। এবং তারা উপনিষদের ভাববাদ, চারবাকরা কিন্তু উপনিষদের ভাববাদকে কিন্তু একসেপ্ট না করার জন্য কিন্তু সমাজে সেই সময় ব্রাহ্মণদের এই দৌরত্ব ছিল, সেই সময় কিন্তু ব্রাহ্মণরাই মানে রাজ করছিল এই সমাজে। সেই দৌরত্বকে কিন্তু কম করার জন্য সেই সময় কিন্তু এই 4 ভাগ সম্প্রদায়ের উৎপত্তি হলো। এবং সমাজে কিন্তু যারা শোষক মানে সবসময় শোষণ করে চলছিল, এই ব্রাহ্মণ এবং মঙ্কদের কিন্তু সেই সময় অত্যাচার, সবার প্রতি কিন্তু অত্যাচার করতো। এবং ধনবান যারা শ্রেণী ছিল তাদের কিন্তু অত্যাচার করতো। এবং এই সময় কিন্তু সমাজে কিন্তু এই 4 ভাগ শ্রেণী বা বস্তুবাদ নামক, এই জড়বাদ নামক কিন্তু শ্রেণীর উৎপত্তি ঘটলো। এবং কিছু সময়ের জন্যই কিন্তু এই সম্প্রদায়ের উৎপত্তি ঘটেছিল। ঠিক আছে? এবং
তখন থেকেই কিন্তু চার্বাকরা কি করলো, আধ্যাত্মবাদের কিন্তু বিরোধিতা করতে শুরু করে দিল। এবং বৃহস্পতি, দেখো আছে, বৃহস্পতি কিন্তু এই heretical teachers is regarded as the traditional founders of this school। পড়ছি না পুরোটা কারণ দেরি হয়ে গেছে, আমাকে পুরোটা বোঝাতে হবে। তো এই বৃহস্পতিকে কিন্তু মনে করা হয় যে তিনি কিন্তু এই মেটেরিয়ালিজমের একজন ট্র্যাডিশনাল ফাউন্ডার। এবং এই তার সূত্র যে গ্রন্থ ছিল, তার সূত্র গ্রন্থগুলোকে কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। And sometimes this Brihaspati is equated with the teachers of the gods who propagated materialism among the Asuras so that they might be run। তো এই বৃহস্পতিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়েছে, লিখে নেবে। বৃহস্পতিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং ইন্দ্র, বায়ু, অগ্নি, যে বিভিন্ন ধরনের আগেকার যে দেবতার কথা আমরা দেখতে পাই, এই দেবতাদের যে গুরু মনে করা হয় কি, এই দেবকুলকে উদ্ধার করার জন্যই কিন্তু এই অসুরদের বংশকে ধ্বংস করার জন্য কিন্তু এই মেটেরিয়ালিজমের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো চার্বাক ইজ দ্য নেম অফ দ্য ফাউন্ডার্স অফ দি স্কুল। পরবর্তীকালে কিন্তু এই জড়বাদকেই, এই মেটেরিয়ালিজমকেই আমরা কিন্তু চার্বাক বলে জানি। তো মনে করা হয় যে এই চার্বাক কিন্তু একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি কিন্তু এই বৃহস্পতির মেন ডিসিপল বা শিষ্য ছিলেন। According to still another view, the word Charbak is not a proper name, but a common name given to a materialist, and it signifies a person who believes in eat, drink, and to be merry। তো এই লাইনটা তুলে তোমাদের কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। eat, drink, and to be merry, and the sweet tongue Charbak and therefore whose doctrine is superficially attractive। তো কোন নির্দিষ্ট ব্যক্তির নাম কিন্তু চার্বাক নয়, এটা কিন্তু একটা কমন নেম, বাট এ কমন নেম গিভেন টু এ মেটেরিয়ালিস্ট। বস্তুবাদীদের একটা সম্প্রদায়কে কিন্তু চিহ্নিত করার জন্য তাদের সম্প্রদায়কে কিন্তু চার্বাক নামে একত্রিত করা হয়েছিল। এবং চার্বাক কিন্তু একটা সম্প্রদায়, এবং এই চার্বাক সম্প্রদায়ের মূল বক্তব্য কি ছিল, যে ইট, ড্রিঙ্ক and to be merry, খাও দাও এবং আনন্দ করো। এবং এই পর্ব শব্দ থেকেই কিন্তু চার্বাক শব্দের উৎপত্তি হয়েছে। যেমন বলেছিলেন যে একজন পার্সন যারা নিজের ওয়ার্ড গুলোই হচ্ছে বলছে যে সমাজের নৈতিক নীতির যে কনসিডারেশন গুলো রয়েছে, যারা যেগুলো নিজের মধ্যেই রয়েছে এবং যারা এই নীতিটি মানছে, এটাই হচ্ছে কিন্তু চার্বাক। যারা ভালো কথা বলে, যারা সবসময় ভালো কথা বলে, তাদেরকে কিন্তু চার্বাক হিসাবে অভিহিত করা হয়। Another synonym of চার্বাক is লোকায়ত। তো চার্বাক দর্শনের আরেকটা নাম কিন্তু লোকায়ত দর্শন, এটা কিন্তু লিখে নেবে। চার্বাক দর্শনের কিন্তু আরেকটা নাম কি, লোকায়ত দর্শন। এবং যাদের কিন্তু গুণমান কিন্তু অনেকটা নিচু প্রকৃতির ছিলেন, এখানে বলা হচ্ছে যাদের গুণগত মান অনেক নিচু ছিল এবং রুচিবোধ অনেক নিম্ন স্তরের ছিল, এবং কমন পিপল এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে ভালোবাসতো, এই জন্য কিন্তু চার্বাককে লোকায়ত সম্প্রদায় বলা হয়। এবং এই রামায়ণে কিন্তু চার্বাক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে যে চার্বাক হচ্ছে একটা পুলিশ সম্প্রদায়, যারা নিজেকে সব থেকে বেশি ওয়াইজ বা জ্ঞানী বলে মনে করে। কারণ রামায়ণ কিন্তু চার্বাক দর্শনের কিন্তু বিরোধিতা করেছেন। এবং যারা এই ব্যাপারে এক্সপার্ট যে মানুষকে কতটা নিচু স্তরে নামানো যায় এবং মানুষকে কতটা খারাপ পথে পরিচালিত করা যায়, এই ব্যাপারে কিন্তু চার্বাকরা এক্সপার্ট। এবং রামায়ণে কিন্তু এটা মনে করা হয়েছে যে
রামায়ণ কিন্তু বলেছে যে চার্বাকরা হচ্ছে একদম ফুলিশ, একদম বোকা একটা সম্প্রদায়। তো এখানে বলা হচ্ছে কি in মধ্যম নিকায় I find a reference অজিত কেশ কম্বলি. A materialist probably so called because he must be having a blanket of hair with him, who believed in the perception and in the fourth element. Santorakshita also refers to him কম্বলের শত্রু, the man with the blanket and the mole. তো এখানে বলা হচ্ছে যে বৌদ্ধদের মধ্যম নিকায় বলে একটা নিকায় ছিল। আমরা একটা এখানে রেফারেন্স পাই চার্বাকদের। আমরা একজনের নাম এখানে জানতে পারছি, তার নাম হলো কি অজিত কেশ কম্বলি। অজিত কেশ কম্বলি নামে আমি একজন মেটেরিয়ালিস্টকে আমরা কিন্তু এখানে জানতে পারি। এবং 6th সেঞ্চুরিতে কিন্তু আমরা ওয়েস্টার্নের যে অজিত কেশ কম্বলি, তিনি কিন্তু একজন মেটেরিয়ালিজম ছিল, ঠিক আছে। চার্বাক দর্শনে কিন্তু একজন মেটেরিয়ালিস্ট তিনি কিন্তু ছিলেন এই অজিত কেশ কম্বলি। এবং ভারতবর্ষের ইতিহাসে যারা চার্বাকদের ধারণাকে বহন করে নিয়ে গেছেন, তাদের মধ্যে কিন্তু এই অজিত কেশ কম্বলি মেন দুটো তত্ত্ব ছিল, যেখান থেকে তোমাদের কোশ্চেনটা আসে। এই অজিত কেশ কম্বলির মেন দুটো তত্ত্ব রয়েছে। দ্য ডক্ট্রিন অফ দ্য অ্যানহিলেশন আফটার ডেথ, উচ্ছেদবাদ, লিখে নেবে। দ্য ডক্ট্রিনস অফ দ্য অ্যানহিলেশন আফটার ডেথ অর উচ্ছেদবাদ। এটা মানে কি, যে মৃত্যুর পর আর কিছুই থাকে না। অজিত কেশ কম্বলি বলেছিলেন যে মৃত্যুর পর আর কোনো কিছুই থাকে না, এবং মৃত্যুর সাথে সাথে কিন্তু সবকিছুই বিনাশ হয়ে যায়। আরেক তত্ত্ব দিয়েছিলেন, সেটাও লিখে নাও। The doctrines of identity of the soul and body. একই দেহ ভিন্ন, আত্মার অস্তিত্ব আলাদা করে নেই। এই দুটোই কিন্তু চার্বাক দর্শনের মেন কনসেপ্ট। একই দেহ ভিন্ন, আত্মার অস্তিত্ব আলাদা করে নেই, এই কনসেপ্টটা ফার্স্ট কে দিয়েছিলেন চার্বাক দর্শনে? অজিত কেশ কম্বলি। তো সোল এন্ড বডি আর আইডেন্টিক্যাল, বডির মৃত্যুর সঙ্গে কিন্তু সোলেরও মৃত্যু হচ্ছে। and the doctrines of identity of the soul and body, এই তত্ত্বটাকে কিন্তু অজিত কেশ কম্বলি মেনে নিয়েছেন। উচ্ছেদ বা the doctrines of the annihilations after death and the doctrines of identity of the soul and body. তো এটাই কিন্তু চার্বাক দর্শনের মূল কনসেপ্ট। তো জীবন মানেই তোমার এই শরীর, এবং এই শরীরটা যতক্ষণ আছে ততক্ষণই কিন্তু তোমার মধ্যে আত্মাটাও রয়েছে। তোমাদের এই ধরনের কোশ্চেনও এসেছিল এবার কনসিয়াসনেস দিয়ে, মানে চার্বাক দর্শনের সেটে কোশ্চেন এসেছিল। তো এই দেহের মৃত্যুর পর সকল কিছুর কিন্তু বিনাশ হয়ে যাচ্ছে, এবং এই দেহের বিনাশে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। এটাই কিন্তু অজিত কেশ কম্বলি তার 4 নাম্বারস অফ চার্বাক দর্শনে কিন্তু এইটাই মেন কনসেপ্ট। অজিত কেশ কম্বলি কিন্তু এটা বলে গেছেন। ওকে, তো আমরা চার্বাক দর্শনের কোনো অথেন্টিক কোনো গ্রন্থ পাই না, কিন্তু একটা গ্রন্থ আমরা পাচ্ছি, সেই গ্রন্থটার নাম তোমরা লিখবে। সেটা হচ্ছে কি, জয়রাশি ভট্টের তত্ত্বপ্লবক সিংহ। জয়রাশি ভট্টের তত্ত্বপ্লবক সিংহ 1940 খ্রিস্টাব্দে এটা কিন্তু পাবলিশ হয়েছে। এটা কিন্তু চার্বাকদের সব থেকে বেশি অথেন্টিক গ্রন্থ তত্ত্বপ্লবক সিংহ, লিখে নাও। চার্বাকদের সব থেকে অথেন্টিক গ্রন্থ তত্ত্বপ্লবক সিংহ। এবং চার্বাকদের সম্পর্কে আমরা কিন্তু কোনো তারিখ কিছু আমরা কিন্তু পাই না, কারণ চার্বাকদের কিন্তু নিজস্ব কোনো বই আমরা এখনো অব্দি খুঁজে পাইনি। ওকে, তো যে বইটা থেকে আমরা কিছু জিনিস ধারণা করতে পারি, সেটা একটা রয়েছে যে জয়রাশি ভট্টের তত্ত্বপ্লবক সিংহ। ওকে, তো আজকে এইটুকুনি থাকুক। আর
লেসিং কিন্তু আমি এখান থেকে ফার্স্ট বুঝিয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমারও গলাটা একটু ব্যথা করছে, কারণ প্রচন্ড আমার গলায় ব্যথা, আমি জ্বর এসেছিল আমার। তো আজকে এইটুকুনি থাকুক, তোমাদের যদি কোনো ক্লারিফিকেশন থাকে আমাকে বলতে পারো ক্লাস সম্বন্ধে। তো আজকে ফ্রি ক্লাস ছিল, আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এরপরে ফ্রাইডে আবার ক্লাস রয়েছে আমাদের পেজ গ্রুপে। তো তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো ক্লাসে, পেজ ক্লাসে। ঠিক আছে, আজকে আমার গলাটাও খুব ব্যথা করছে, আমি ঠিক করে পড়াতে পারছি না সেই জন্য। হ্যাঁ, তোমাদের কিছু বক্তব্য রয়েছে ক্লাস সম্বন্ধে, তাহলে বলতে পারো। ঠিক আছে, আমাদের পেজ গ্রুপের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যারা জয়েন করতে চাও তারা কিন্তু জয়েন করতে পারো। এরপরে কিন্তু ফ্রাইডে আবার ক্লাস রয়েছে আমাদের পেইড ক্লাসে। তোমরা কিছু বলতে চাও আজকে ক্লাস সম্বন্ধে? আমার গলাটা প্রচন্ডই ব্যথা করছে, আমি মানে ক্লাসটা কন্টিনিউ করতাম। বলো, কিছু বলতে চাও তোমরা? যেইটুকুনি বোঝালাম সেটা বোঝা গেছে যে চার্বাক দর্শন কিন্তু হচ্ছে পুরোপুরি জড়বাদী দর্শন ছিল, এবং চার্বাক দর্শনের কিন্তু কোনো গ্রন্থ পাওয়া যায়নি। জয়রাশি ভট্টের তত্ত্বপ্লবক সিংহ থেকে কিন্তু আমরা চার্বাক দর্শনের কিছু জিনিস যেটা আমরা পড়ি সেটা কিন্তু ওই একটা গ্রন্থ থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, আর হচ্ছে যেটা বললাম, চার্বাক দর্শনে অজিত কেশকম্বলী দুটোই বলা হয়েছে যে সোল অ্যান্ড বডি আর কি আইডেন্টিক্যাল, সেটা কিন্তু একই। ঠিক আছে, এবং দেহের মানে বিনাশ হয়ে গেলে কিন্তু তো soul বলে কিছু কিছু কিন্তু থাকে না। ঠিক আছে, এইটাই কিন্তু মেন বক্তব্য, মানে অজিত কেশকম্বলীর বক্তব্যটা আজকে বললাম। নেক্সট দিন শুরু হবে কিন্তু নলেজ, মানে জ্ঞান তত্ত্ব সম্বন্ধে যে বক্তব্য ছিল তা কিন্তু নেক্সট দিন আমি পড়াবো। কারণ আজকে সিলেবাসটা নিয়ে অনেকটা ডিসকাশন করেছি বলে আমার গলাটা আজকে দিচ্ছে না, প্রচন্ড ব্যথা করছে। তো তোমাদের কিছু বলার রয়েছে? অজিত কেশকম্বলী কিন্তু দুটো মেন বক্তব্য স্বীকার করেছিলেন, একটা হচ্ছে উচ্ছেদ পাঠ, দ্য ডক্ট্রিন অফ দ্য অ্যাম্বুলেশন অফ দ্য ডেড অ্যান্ড দ্য ডক্ট্রিন অফ আইডেন্টিটি অফ দ্য সোল অ্যান্ড বডি। আমি আজকে এইটুকুনি জায়গাটাই বোঝালাম। আর নেক্সট দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে, আর কোনো সিলেবাস নিয়ে ডিসকাশন হবে না। ঠিক আছে, আমাদের পেজ গ্রুপে যারা যারা ভর্তি হয়েছে তারা, আজকে আমার যে ছেলেটা ভর্তি হয়েছে তারা এখন আছো? তাহলে আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করতাম কিছু কথা। কেউ আছো? আচ্ছা, শুভদীপ। আচ্ছা শুভদীপ, তুমি বলো যে তোমার কোন জায়গায় উইকনেস রয়েছে। কারণ আমি আগে এটা শুনেছি যে ছাত্রছাত্রীদের কোন জায়গায় উইকনেসটা বেশি রয়েছে, কোন জায়গাটা বুঝতে পারে না। তো এটা শুভদীপ আমাকে বলো। সেটাও বলেছে আমাকে যে ওয়েস্টার্ন কন্টেম্পোরারি উইক রয়েছে, তো তোমার কোন জায়গায় উইক রয়েছে? আচ্ছা, ঠিক আছে। ওয়েস্টার্ন লজিক, আচ্ছা ওয়েস্টার্ন এবং লজিকও কঠিন লাগে। আচ্ছা, ওকে ঠিক আছে। তো আমরা হ্যাঁ ওয়েস্টার্নও করবো এবং ইন্ডিয়ানও করবো, ঠিক আছে, কারণ দুটোই করতে হবে। আর ওয়েস্টার্ন কন্টেম্পোরারি জায়গাটা যেটা রয়েছে যে সেটা তোমাদের একবারেই নতুন, ওটাও আমরা করিয়ে দেবো। ঠিক আছে, মানে ওটাও করতে হবে, ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফি। হ্যাঁ, আমাকে বেশিরভাগ মানে আমার যারা যারা ভর্তি হয়েছে সবাই আমাকে ওটাই বলছে যে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি একদমই জানি, ওটা একটু করিয়ে দিলে ভালো, সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো এটাই আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো আমি আজকে সিলেবাসটা নিয়ে একটু মানে বেশি বললাম বলে একটু দেরি হয়ে গেছে, আমার মানে গলাটা আর দিচ্ছে না, মানে এত মানে ব্যথা করছে। ঠিক আছে, আমি নেক্সট দিন থেকে ওই স্টার্ট করে দেবো ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফি ক্লাস, একটা আমি কালকে তোমাদের দিব। ঠিক আছে, কালকে তোমরা জয়েন করো। ঠিক আছে, আমার ওকেও কালকে ক্লাস রয়েছে, তো তোমরা ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ক্লাসে কালকে তোমাদের আমি লিঙ্কটা দেবো, তোমরা জয়েন করবে কালকে। ঠিক আছে, আর এমনি ক্লাস হচ্ছে আমাদের ফ্রাইডে রয়েছে। ওকে, অন্য গ্রুপেও আমার ক্লাস রয়েছে কালকে পেজ গ্রুপে। ঠিক আছে, তোমাদের একটা, আমার তিনটে গ্রুপ রয়েছে পেজ গ্রুপে।
তো ওদের সাথে কালকে আমি বসবো কন্টেম্পোরারি নিয়ে, তোমাদেরকে লিঙ্কটা আমি শেয়ার করবো, তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে ওখানে? ঠিক আছে, তাহলে গুড নাইট। আর কোনো কিছু কথা রয়েছে তাহলে তোমরা লিভ করে যেতে পারো। যদি তোমাদের কোনো মানে কোনো কথা থাকে আমাকে বলতেও পারো, যদি কোনো কথা থাকে, নাহলে লিভ করে যাও সবাই। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।